স্যার স্যার আমাকে বাঁচান। আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি পথে বসে গেলাম, আপনারা আমাকে বাঁচান। হাঁপাতে হাঁপাতে বেশ চিন্তিত ভাব নিয়ে চিৎকার করতে করতে থানার ভিতরে প্রবেশ করে জাহেদ নামের একটি ছেলে। ছেলের দিকে ওসি আলামিন ভালো করে তাকিয়ে দেখতে পায় ছেলেটির নাজেহাল অবস্থা। সারা শরীর দিয়ে অঝরে ঘাম ঝরতে শুরু করেছে। থানার ভিতরে ওসির কেবিনে এখনো এসি চালু করা আছে, কিন্তু ছেলেটি হাঁপাতে হাঁপাতে ধপ করে কোনো অনুমতি ছাড়াই চেয়ারে বসে পড়ে। ছেলের দিকে তাকিয়ে বেশ খানিকটা অবাক হয়েছে সকলে মিলে। সবাই ছেলেটার দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওসি আলামিন ছেলেটাকে কোনো কিছু বলে ওঠার আগেই ছেলেটি ওসি আলামিনের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার সব কিছু হ্যাক করে নিয়েছে, আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমাকে এবার কে বাঁচাবে? সব কিছু শেষ হয়ে গেল স্যার, ওরা আমার ফেসবুক আইডি হ্যাক করে নিয়েছে। ছেলেটার মুখে হঠাৎ এরকম কথা শুনেতে অবাক থেকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় সকলে মিলে। কেননা মানুষের কত কিছু হারিয়ে যায়, তারপরও এরকম পাগলামি করে না। সেখানে কিনা একটা সাধারণ ফেসবুক আইডি হারিয়েছে, তাতে ছেলেটা যা শুরু করেছে তাতে থানায় উপস্থিত থাকা সকলে অবাক হয়েছে। ঠিক এমন অবস্থা দেখে ওসি আলামিন বলে ওঠে, এই ছেলে, তোমার নাম কি? আর সাধারণ একটা ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে তো কি হয়েছে? মানুষের কোটি কোটি টাকা হ্যাক হয়ে যায়, তারপরও তো আমরা তোমার মতো হাইপার হই না। ওসি আলামিনের কথা শুনে ছেলেটার কান্না আরো বেড়ে যায়। ছেলেটা কান্না করতে করতে বলে ওঠে, স্যার ওইটা একটা সাধারণ ফেসবুক আইডি নয়, ওখানে হাজারো মেয়ের প্রাণ আছে, আমার একটা ভুলের জন্য সব মানুষের প্রাণ নিমিষেই চলে যেতে পারে। ছেলের মুখে এরকম কথা শুনে তো অবাকের চরম পর্যায়ে ওসি আলামিন সহ সকলে। ওসি আলামিন বলে ওঠে, মানে কি, তোমার ফেসবুকে এমন কি আছে যেটা হ্যাক হয়েছে বলে অনেকের সর্বনাশ হয়ে গেছে? হাজার হাজার মানুষের জীবন বিপদের মুখে। স্যার আমার যা শাস্তি দিবেন আপনারা আমাকে দেবেন, তবে ওই ফেসবুক আইডিটা হ্যাক হওয়া থেকে ফিরিয়ে আনুন, কারণ সেখানে হাজারো মেয়ের জীবন মরণের ব্যাপার, সেখানে হাজারো মেয়ের নগ্ন পিক এবং ভিডিও আমি রেখেছিলাম, অনেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের গোপন ভিডিও করে রেখেছিলাম এবং তাদের ব্ল্যাকমেল করতাম যদি তারা আমার কাছে রাজি না হতো। অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আমি রেখেছিলাম। প্লিজ স্যার আপনি সকলকে বাঁচান, আমাকে পরে শাস্তি দিন, আগে ওই ফেসবুক আইডিটা বাঁচান, না হলে শহরের একের পর এক লাশ পাওয়া যাবে। কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে যেন ওসি আলামিনের। ওসি সহ সকলে অবাক হয়ে যায় জায়েদ নামে ছেলেটার মুখে এই কথা শুনে। ওসি আলামিন বলে ওঠে, বেটা, তুই তো একটা কাম করে ফেলেছিস, তোর জন্য পুরো শহর বিপদে, তোর তো শাস্তি হবে। তার আগে সেই মেয়েগুলোর জীবনগুলো বাঁচাতে তাদের ঠিকানা বলতে পারবি? স্যার তাদের ঠিকানা আমি জানি না সঠিক, তা বলতে পারলাম না। ওকে গ্রেফতার করো। আর হ্যাঁ, খোঁজ খবর নাও শহরে বা গ্রামে কোথাও কোনো রকম ঘটনা ঘটেছে কিনা, যে কেউ আত্মহত্যা করেছে বা কারো কোনো কিছু হারিয়ে গেছে। স্যার, খবর নেওয়া শুরু হয়ে গেছে। আমি ডেকে পাঠিয়েছি আমাদের সাইবার ওয়ার্ডের সিকিউরিটি অফিসারদেরকে। জায়েদ নামে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়। শহরটা থমথমে পরিবেশ, কোলাহলযুক্ত, আকাশে মেঘাচ্ছন্ন। আকাশটা কালো মেঘে ছোটাছুটি করছে আকাশের চতুর্থ পাশ। পরিবেশটা ঠান্ডা, হালকা কুয়াশার আবরণে চারিদিকে ছেয়ে গেছে। এমন সময় ওসির কেবিনের বাইরে থেকে কেউ একজন বলে ওঠে, স্যার ভেতরে আসতে পারি? হঠাৎ করে কেবিনের বাইরে কারো গলার আওয়াজ শুনতে পেয়ে ওসি আলামিন সেদিকে তাকায়। সেদিকে তাকিয়ে দেখতে পায় সাইবার ওয়ার্ল্ডের এবং হ্যাকার জগতের পাওয়ার সুপার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিসার ইমন চৌধুরী দাঁড়িয়ে আছে। এটা দেখে ওসি আলামিনের চেহারা থেকে উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে ওঠে, আরে ইমন, তুমি তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, ভেতরে প্রবেশ করো। ওসির কথা শুনে ইমন ভেতরে প্রবেশ করে। তারপর ইমন চেয়ারে বসে পড়ে। ওসি বলে ওঠে, ইমন, তোমাকে বর্তমানে আমাদের দরকার। শহরের অবস্থা ভীষণ খারাপ হতে চলেছে, হয়তো লাশের বন্যা পড়তে চলেছে এই শহরে। ওসির মুখে সাইবার ওয়ার্ল্ডের এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইমন চৌধুরী এরকম কথা শুনে বেশ খানিকটা অবাক হয়। অবাক হয়ে ওসির দিকে তাকিয়ে আছে আর বলে ওঠে, কি হয়েছে হঠাৎ করে যে এই শহরে লাশের বন্যা পড়ে যাবে? ওসি রহিম নামের কনস্টেবলকে ইশারা দেওয়ার সাথে সাথে ভেতর থেকে নিয়ে আসা হয় জাহিদকে। ওসি বলে ওঠে, ইমন, এই ছেলেটার মুখ থেকে বাকি সবটা শোনো। এর ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, আর সেখানে ছিল অসংখ্য মেয়ের 18+ পিক এবং ভিডিও, আর হ্যাকার সমস্ত কিছু হ্যাক করে নিয়েছে। তাতে সেখানে আরও বেশি কিছু জিনিস ছিল যা অনেক গুরুত্বপূর্ণ। এত গুরুত্বপূর্ণ জিনিস কি কেউ মোবাইল ফোনে রাখে বা ফেসবুকে? স্যার আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে শাস্তি দেওয়ার আগে ওই সমস্ত মেয়েগুলোর জীবন আপনি বাঁচান, ওগুলো সবার সামনে পড়লে অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
কোন আইডি থেকে হ্যাক হয়েছে? মোবাইল ফোনটা আমাদের দাও। এবং কতক্ষণ আগে হ্যাক হয়েছে? স্যার, প্রতিদিনের মতো রাতে আমি মেয়েগুলোর সাথে ইমোতে কথা বলতাম। তাদের সাথে ইমোতে ভিডিও কলে তাদের উলঙ্গ ভিডিও দেখুন। তারাও আমাকে দেখাতো। আমি সেগুলো আমার কাছ থেকে রেখে দিতাম। অনেক মেয়েকে আমি আমার জালে ফাঁসিয়ে তাদের সকল সম্পদ নিয়েছি। তাদের কাছ থেকে টাকা নিতাম। যারা আমার কথা না শুনতো তাদেরকে আমি ব্ল্যাকমেল করতাম প্রতিদিনের মতো মদ খেয়ে। ইমোতে তাদের সাথে চ্যাট করি। সব কিছু করার পর ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে মোবাইল নিয়ে বসি। ফেসবুকে ঢুকে দেখি আমার ফোন সহ ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। সেখানে আমি সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে সেভ করে রেখেছিলাম। প্লিজ স্যার, আমাকে বাঁচান। ছেলেটার মুখে এরকম কথা শুনে আমাকে চরম পর্যায়ে পৌঁছে যায় অফিসার ইমন। ইমন বলে ওঠে, স্যার, কোনো টেনশন করবেন না, আমরা বিষয়টা দেখছি। আমরা অবশ্যই হ্যাক থেকে সমস্ত কিছু ফিরিয়ে এনে সেই সমস্ত ভিডিও রিকভার করে মেয়েদেরকে বাঁচাবো। তার আগে রাহিম, তুমি এই শালাকে জেলখানার ভেতরে ন্যাংটা করে বেঁধে রাখবে যতক্ষণ না পর্যন্ত কেসটা সলভ হচ্ছে। অফিসার ইমনের কথা শুনে রহিম ছেলেটাকে নিয়ে যায়। তারপর থানার ভেতরে ইমনের বলা কথা মতো কাজ করতে থাকে। এদিকে ইমন পকেট থেকে ফোনটা বের করে বলে ওঠে, হ্যালো সুমন, বকুল, শ্রাবণ, তোরা দ্রুত অফিসে চলে আয়। একটা ফেসবুক আইডি হ্যাক হয়েছে, সেটাকে রিকভার করতে হবে। তারপর ইমন থানা থেকে বেরিয়ে পড়ে নিজের কাজের উদ্দেশ্যে। এদিকে টেনশন আছে ওসি আলামিন, কি হবে বুঝতে পারে না। শহরটা থমথমে পরিবেশে, মেঘাচ্ছন্ন শীতের দিনে খারাপ হাওয়ায় এমনিতেই ঠান্ডা থাকে। তারপর আকাশের কালো মেঘের আবরণে ঢেকে গেছে পুরো আকাশ। আকাশে কালো মেঘের ছোটাছুটি, সাথে এই প্রচণ্ড শীতে হালকা কুয়াশা যেন বিশ্বজুড়ে কাঁপুনি তুলে দিয়েছে। ছাত্রছাত্রীগুলো ছোটাছুটি করছে ভার্সিটি কিংবা স্কুল, কলেজ, এমনকি মাদ্রাসাতে। মানুষজন ছোটাছুটি করছে নিজ নিজ গন্তব্যস্থলে। কেউ ছুটছে নিজের স্বার্থের জন্য, আবার কেউ ছুটছে অর্থের জন্য। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কারো নয়। ছুটে চলেছে সবাই নিজ নিজের কর্মস্থলে। এমন সময় ভার্সিটিতে প্রবেশ করছে নাবিল। নাবিল ভার্সিটির গেটের সামনে এসে থামে। তারপর ভার্সিটির গেটের দিকে তাকিয়ে ভার্সিটির নামটা ভালো করে দেখে মুচকি একটা হাসি দেয়। ভার্সিটির সামনে পা ফেলে। যখনই ভার্সিটির ভিতর যাবে তখনই নাবিল চমকে ওঠে। কারণ পাশে তাকিয়ে দেখতে পায় বেশ কিছু ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে বেঝড়প ভাবে পেটাচ্ছে। গরুদের মতো ছেলেটাকে পেটাচ্ছে। ছেলেটা শুধু চিৎকার করছে, ও মা গো, ও বাবা গো বলে। ছেলেটা চিৎকারে যেন পুরো ভার্সিটির মাঠ কাঁপতে শুরু করেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কেউ ছেলেটার দিকে এগিয়ে যাচ্ছে না। এটা দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় নাবিল। নাবিল মনে মনে ভাবতে থাকে, এ কি, এই ছেলেটাকে সবাই মারছে কেন? অসহায় একটা ছেলেকে এভাবে কেউ মারে? আর এই ভার্সিটির ছেলে মেয়েগুলো কেমন সবাই হা করে দাঁড়িয়ে তামাশা দেখছে, কিন্তু এগিয়ে যাচ্ছে না, ব্যাপারটা কি? নিজের মনে নিজের মতো করে কথাগুলো ভেবে চলেছে নাবিল। নাবিলকে দেখতে পুরো আধুনিক যুগের স্মার্ট একটা গাইয়া খ্যাত ছেলে লাগছে। কেননা সে আধুনিক যুগেও কেউ যে এমন পোশাক আশাক বা গেট আপ, এমন স্টাইলিশ হয়ে ভার্সিটিতে আসে তা নাবিলকে না দেখলে বুঝতে পারতো না কেউ। ওদিকে অফিসার ইমন এবং বকুল, শ্রাবণ, সুমন সবাই চেষ্টা করছে ফেসবুক আইডিটাকে ফিরিয়ে আনার, কিন্তু কোনোভাবেই হ্যাকারকে ট্র্যাক করতে পারছে না। যে সফটওয়্যার দিয়ে হ্যাক করেছিল সেই সফটওয়্যারের ভেতরেও প্রবেশ করতে পারছে না তারা, বারবার ব্যর্থ হচ্ছে। অন্যদিকে নাবিল নিজের মতো করে কথাগুলো ভাবছিল, তার সামনে এগিয়ে যাচ্ছিল। একবার ভাবে যে সে সামনে দেখা করতে যাবে, জিজ্ঞাসা করবে কাউকে যেটাকে কেন মারছে, আবার পিছিয়ে যায়। আবার মনে মনে বলে ওঠে, না থাক, ঝামেলা করতে করতে তো নিজের জীবনটাকে প্রায় শেষ করে ফেলেছি। আর নতুন করে আর কোনো ঝামেলাতে নিজেকে জড়াতে চাই না আমি। কথাটা নিজের মতো করে ভাবতে ভাবতে ভার্সিটির ভেতর প্রবেশ করছিল। হঠাৎ করে এমন সময় পেছন থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, এই ছেলে, এদিকে আয়। সবেমাত্র সামনে পা বাড়াতে যাবে এমন সময় পেছন থেকে মেয়ে কণ্ঠে কারো ডাক শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় একটি মেয়ে পেছনে দাঁড়িয়ে আছে। মেয়েটার দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে যায় আর বলে ওঠে, জি আপু, আপনি কি আমাকে ডাকছেন? কেন রে, তুই ছাড়া কি আশেপাশে কেউ আছে যে তোকে ছাড়া তাকে ডাকবো? নাকি তুই চোখে দেখতে পাস না? না আসলে আপু। কোনো কথা নয়, এদিকে আয়, নয়তো বান্দরবন খাগড়াছড়িতে গিয়ে ফেলবো। ছেলেটি গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যেতে থাকে। আর ছেলে মেয়েগুলো যে একটা অসহায় ছেলেকে মারছে সেদিকে তাকিয়ে যেতে থাকে মেয়েটির কাছে। ছেলেকে মারছে আর অহংকার ছেড়ে একটি মেয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই ভার্সিটিতে নতুন এসেছিস আর ভার্সিটিতে এসেই তুই এই নাবিলার সঙ্গে পাঙ্গা নেওয়া শুরু করেছিস। একে আজকে আচ্ছা মতো ধোলাই কর, যাতে এই
নাবিলের সাথে দ্বিতীয়বার পাঙ্গা নেওয়ার সাহস না পায়। মেয়েটার কথা মতো ছেলেগুলো আরো উত্তম মাধ্যম দিতে থাকে। এদিকে নাবিল নামের স্মার্ট খ্যাত আধুনিক মেয়েটার কাছে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে। হ্যাঁ আপু, বলুন কি জন্য আমাকে ডাকছিলেন? মেয়েটা কোনো কথা ছাড়াই পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় নাবিলের গালে। নাবিল থাপ্পড় খেয়ে অবাক হয়ে যায় আর বলে ওঠে। এ কি আপু, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আর আমি কি করলাম যে কারণে আপনি আমাকে থাপ্পড় মারলেন? আমি তো আপনাকে চিনি না, তাছাড়া আমি কোনো দোষও করিনি। তোর দোষ একটাই, তুই সিনিয়রদের সম্মান করতে জানিস না। ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছিস, আমাদের সালাম না দিয়ে তুই কোথায় যাচ্ছিস? নাকি ভার্সিটিতে নতুন আসতে তোর পাকনা গজিয়ে গেছে? সরি আপু, আসলে আমি জানতাম না, তাছাড়া আমি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তাই এই ভার্সিটির ডিসিপ্লিন সম্বন্ধে আমার জানা নেই। তোর তো কম সাহস না, তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তুই জানিস আমি কে, তোর কি করতে পারি? সরি আপু, ভুল হয়ে গেছে। আসলে আমি জানতাম না, জানলে আমি ঠিকই আপনাদের সালাম দিতাম। শোন, মনে রাখবি এই ভার্সিটিতে থাকতে হলে আমাদের সাথে কখনো পাঙ্গা নিতে আসবে না, না হলে তোর হাত দুটো ভেঙে তোর পেছন পকেটে দিয়ে দেব। সরি আপু। ছেলেটা থাপ্পড় খেয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে, কারণ মেয়েটা মনে সুখে সিগারেট টানছে প্রকাশ্যে। নাবিল অবাক হয়ে যায় যে মেয়েটা কেউ কাউকে কোনো কিছু বলছে না। মেয়েটার পরনে জিন্স প্যান্ট, সাদা রঙের একটি টি শার্ট, শরীরের সাথে লেপটে আছে। ফতেমা নামের মেয়েটা আবার মুচকি এসে বলে ওঠে। কিরে, খাবি নাকি? সিগারেট খেলে কয়েকটা টান দে। না আপু, আমি খাই না ওইসব বাজে খাবার। তার মানে কি, তোর তো কম সাহস না? আমি যে খাবারটা খাই, তুই সেই সিগারেটটাকে কিনা বাজে খাবার বলছিস? বলে আরো বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। ছেলেটা আবার অসহায়ের মতো তাকিয়ে আছে। ছেলেটা মনে মনে ভাবছে, আমাকে চিনিস না, তাই আমার সাথে এমন ব্যবহার করছিস। আমি যদি আগের ফর্মে যাই, তাহলে তোরা আমার সামনে দাঁড়িয়ে থাকার সাহস পাবি না। কিরে, আধুনিক যুগের স্টাইলিশ খ্যাত কি সব ভাবছিস? শোন, এই কাগজটা ওই যে জিন্স এবং টি শার্ট পরা মেয়েটা দেখছিস, তার হাতে দিবি। ঠিক আছে আপু। আর হ্যাঁ শোন, তুই কিন্তু কাগজটা খুলে দেখবি না, না হলে তোকে ন্যাংটা করে পুরো ভার্সিটিতে ঘোরাবো। নাবিল নামের ছেলেটা আর কোনো কথা না বলে একটা সালাম দিয়ে মেয়েটার সামনে থেকে চলে গিয়ে গুটি গুটি পায়ে সেই জায়গায় চলে যায় যেখানে বেশ কিছু ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে মারছিল। সেখানে গিয়ে মেয়েটার পেছনে দাঁড়ায় আর মৃদু কণ্ঠে বলে ওঠে। আপু শুনছেন, এই কাগজটা আপনাকে দিতে বলল। অপর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা ব্যস্ত হয়ে দাঁড়িয়েছিল। এমন সময় পেছন থেকে উপরোক্ত করো কথাগুলো শুনে পেছনে তাকিয়ে দেখতে পায় একটা ছেলে দাঁড়িয়েছে। ছেলে দেখে তেমন কোনো রিয়াকশন না দিয়ে বলে ওঠে। হ্যাঁ, কি হয়েছে বল, দ্রুত, একদম সময় নেই, যা বলার দ্রুত বলে এখান থেকে মানে কেটে পড়। আপু, এই যে এটা আপনার জন্য, এই কাগজটা আপনাকে দিতে বলল। আচ্ছা দে দেখি কি আছে এই কাগজের ভেতরে। আমি তো জানি না যে কি আছে এর ভেতরে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি এই কাগজের ভেতরে কি লেখা আছে। তারপর ছেলেটা আর কোনো কথা না বলে গুটি গুটি পায়ে নিজের গন্তব্যে যেতে থাকে। কয়েক কদম সামনে পা ফেলতেই পেছন থেকে আবারও রাগান্বিত কণ্ঠে কেউ একজন বলে ওঠে। ওই খ্যাত দাঁড়া, কোথায় যাচ্ছিস? সেদিকে আয়, তোর কপালে আজকে দুঃখ লেখা আছে। হঠাৎ করে এরকম কণ্ঠ শুনে বেশ খানিকটা চমকে ওঠে। তারপর পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় তার দিকে মেয়েটা রাগান্বিত চোখে তাকিয়ে আছে। ছেলেটা ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা মেয়েটার কাছে যাচ্ছে না দেখে মেয়েটা নিজে ছেলেটার কাছে কোনো কথা ছাড়া নিজের হিল জুতো খুলে পরপর বেশ কয়েকটা মারে ছেলেটার গালে। জোরে মেরেছে যে গালগুলো ফেটে রক্ত বের হচ্ছে। ছেলেটা অসহায়ের মতো মেয়েটার দিকে তাকিয়ে আছে, কথা বলতে পারে না। গালগুলো প্রচন্ড ব্যথা করছে, গালগুলো যেন জ্বলে যাচ্ছে। ছেলেটা মেয়েটা চিৎকার করে বলে ওঠে। তোর সাহস হয় কি করে তুই আমাকে এই নিঝুম চৌধুরীকে প্রেমের প্রস্তাব দিস? যেখানে ভার্সিটির সবাই আমার পায়ের নিচে থাকে, সেখানে তোর মতো একটা আধুনিক যুগের গাইয়া স্মার্ট খ্যাত সে কিনা আমার সাথে প্রেম করবে? সবাই হঠাৎ সেদিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সবাই ভিড় জমাতে শুরু করেছে। চারিদিক দিয়ে সবাই ঘিরে ধরে, ছেলেটাকে ছেড়ে দেয়। তারপর সেই সব ছেলে মেয়েগুলো নাবিলকে চারিদিক দিয়ে ঘিরে ধরে আর বলে ওঠে। কি রে জিনু, কি হয়েছে? এত রেগে আছিস কেন? দেখ তো, মনে হচ্ছে এই ছেলেটা তোর সাথে কিছু করেছে। তুই ভাবলি কি করে যে ওর মতো একটা গাইয়া খ্যাত আমার সাথে কোনো কিছু করার সাহস পাবে? তাহলে কি হয়েছে বল তো শুনি। এই খ্যাত তোর সাথে কি করেছে যার জন্য তুই ওকে জুতো দিয়ে মারলি? ওর সাহস হয় কি করে ও
ও আমাকে প্রেমের প্রস্তাব দেয়, যেখানে কোটিপতি বিজনেসম্যান এবং শহরের সবচেয়ে বড় কোটিপতির ছেলেগুলো আমার পেছনে সিরিয়াল দিয়ে থাকে, সেখানে ওর মতো গ্রাম থেকে উঠে আসা একটা খ্যাত আমাকে ভালোবাসার প্রস্তাব দেয়। কি বলিস? ওর মতো একটা খ্যাত গাইয়ে কালো ছেলের সাহস হয় কি করে? একে তো উচিত শিক্ষা দিতেই হবে। গালগুলো প্রচণ্ড ব্যথা করছে, যেন গালগুলো ফেটে গেছে, রক্ত জমে আছে। তবুও কষ্ট করে সেটা আশেপাশের দিকে একবার তাকিয়ে দেখতে পায় প্রচুর ছেলে মেয়ে চারদিক দিয়ে ঘিরে রেখেছে, যেন একটু কোনো জোকার এসেছে। ছেলেগুলো খুব কষ্টে বলে ওঠে, প্লিজ আপু, আপনারা আমাকে ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে। আমি এমনটা করতে চাইনি। আমি তো এই ভার্সিটিতে নতুন, তাই জানি না। জানিস না মানে কি? আর তোর সাহস হয় কি করে? তুই এই ভার্সিটিতে প্রথম আসতে না আসতেই ভার্সিটির সবচেয়ে সুন্দরী এই নিঝুমকে ভালোবাসার প্রস্তাব দিস? আসলে আপু, আমি তো আপনাকে এই চিঠিটা দেইনি, দিয়েছে ওইখানে দাঁড়িয়ে থাকা একটা আপু। ছেলেটা এবার হাত দিয়ে সেদিকে দেখিয়ে দেয়। সেখানে ফাতেমা এখনো গাড়িতে বসে সিগারেট টানছে। এমন সময় নিঝুম নামের মেয়েটা হাতের ইশারা দেওয়ার সাথে সাথে লাইলি নামের মেয়েটা ফাতেমাকে ডাকতে যায়। তারপর ফাতেমা এসে বলে ওঠে, কিরে নিঝুম, কি হয়েছে তোর? জ্বালায় কি শান্তিতে সিগারেটটাও খেতে পারবো না? চুপ শালি ডাইনি, আগে এটা বল, তুই নাকি এই ছেলেটাকে বলেছিস এই চিঠিটা দেওয়ার জন্য? চিঠি? তাও আবার আমি? কাকে, কখন, কোথায়, কোন সময়, কোন দিন? আমি তো কিছু জানি না। আপু, আপনি মিথ্যে কেন বলছেন? আপনি তো তখন আমাকে চিঠিটা দিলেন। প্লিজ আপু, মিথ্যা বলবেন না। ওমা, এই গাইয়া কালো ভূত জোকারটা ভার্সিটিতে কি করতে গেলে? ভিক্ষা করতে নাকি সাহায্য চাইতে? ফাতেমার মুখে এরকম কথা শুনে ভার্সিটির উপস্থিত থাকা ছেলে মেয়েগুলো হেসে ওঠে, সাথে লাইলি আর মোহনা বলে ওঠে, নিঝুম, আমার মনে হয় এই ব্যাটা খ্যাত মিথ্যে কথা বলছে, এখন ফেঁসে গেছে, তাই একে উচিত শিক্ষা দেই। দাঁড়া দাঁড়া, ওকে তো উচিত শিক্ষা দিব। তার আগে ফাতেমার মুখ থেকে পুরোটা শুনি। আরে তোর কি শুনবি? আমি ওই ছেলেটাকে চিনি না, ভার্সিটিতে কখন এসেছে আমি নিজেও জানি না। আমি আমার কাছে ব্যস্ত ব্যস্ত কি সব বলছিস আমার নাম? মিথ্যা কথা শুনি। আপু, আপনি তো তখন ভার্সিটিতে ঢোকার সময় ডাক দিয়ে এই চিঠিটা আমাকে দিলেন যাতে আমি এই আপুটাকে দেই, আর এখন আপনি না শেখায় যাচ্ছেন। বেটা, এতক্ষণ ধরে তোকে অনেক পেঁচাল শুনেছি, তোর সাহস হয় কি করে আমার নামে মিথ্যা বলার? দাঁড়া, তোকে আজকে উচিত শিক্ষা দেব। ছেলেটাকে মারতে শুরু করে ফাতেমাও মারতে থাকে। তারপর সবাই মিলে উত্তম মাধ্যম দিতে থাকে। মারতে মারতে ছেলেটাকে মাটিতে ফেলে দিয়েছে। নিঝুম বলে ওঠে, ওকে ভালো করে বুঝিয়ে দে, পরের বার যেন আমার সাথে লাগতে না আসে। ওর সাহস কি করে হয় ওর মতো 2 টাকার একটা ফকির কিনা আমাকে প্রেমের প্রস্তাব দেয়, যেখানে ওর আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা নেই। এই ভুলটা যাতে কেউ না করে, তাই ওকে ভালো করে বুঝিয়ে দে। কথাটা বলে নিঝুম একটা বাইকের ওপর বসে পায়ের ওপর পা রেখে সিগারেট খেতে থাকে। নিঝুমের পরনে আছে জিন্স প্যান্ট, একটা সাদা রঙের টি শার্ট, চুলগুলো বেনি করে কোমর পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। দেখতে বিশ্ব সুন্দরী, কিন্তু বদমাইশের 1 নম্বর হাড্ডি। ভার্সিটির কেউ তার উপর কথা বলতে পারে না। যদি কেউ কথা বলে তাকে হয় হাসপাতালে পাওয়া যায়, আর না হলে শহরে আর খুঁজে পাওয়া যায় না। তাই ভয়ে ভার্সিটির প্রিন্সিপাল থেকে শিক্ষক পর্যন্ত কেউ নিঝুমের সাথে তর্ক বিতর্ক, এমনকি তার সঙ্গে পাঙ্গা নিতে আসে না। সবাই নিঝুমকে ভয় পায়। এক পর্যায়ে ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ফেলে। গাল, মুখ, কান দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে নিঝুম বলে ওঠে, এই তোরা ওকে ছেড়ে দে, আর বেশিক্ষণ মারলে শালা জানোয়ারটা এমনিতেই মরে যাবে, তখন আবার পুলিশের ঝামেলা। তাই ওকে ছেড়ে দে, আমার মনে হয় না যে ও আর জীবনে আমার সাথে পাঙ্গা নিতে আসবে। তারপর হাসতে হাসতে তারা সবাই চলে যায় ক্লাসরুমের দিকে। ছেলেটা এখনো মাটিতে পড়ে আছে, উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। খুব বেধড়ক ভাবে মেরেছে। সেটা বিভিন্ন জায়গায় ব্যথার কারণে ছেলেটা নড়াচড়া করতে পারছে না, মাটিতে পড়ে আছে। ছেলেকে বেশ অবাক হয় যে কেউ তাকে তুলতেও আসছে না। এটা দেখে ছেলেটা বেশ খানিকটা অবাক হয়, কোনো কিছু না বুঝে নিজে কষ্ট করে উঠে দাঁড়ায়। তারপর ধুলোবালুগুলো কাপড় থেকে ঝেড়ে এদিক ওদিক তাকিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তারপর ভার্সিটির একটা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজের ক্লাসরুমটা খুঁজে থাকে। এমন সময় ক্লাসরুমে বসে নিঝুম, ফাতেমা, মোহনা, লাইলি আরো বেশ কিছু ছেলেপিলে মিলে আড্ডা দিচ্ছে। ফাতেমা বলে ওঠে, কিরে, আজকে 2টা মুরগিকে কিভাবে র্যাগিং করলাম দেখলি তো? হ্যাপি মজা পেয়েছি। কিন্তু শুধু মজা না, ওদেরকে মেরে যেন শরীরের হাড়গুলো আজকে অনেকটা শক্ত হয়েছে ভয়ে, আর কেউ আমাদের সাথে পাঙ্গা নিতে আসবে না। এমন সময় ক্লাসরুমের ভেতরে প্রবেশ করছিল নাবিল। নাবিল তাদের কথোপকথন শুনে মুচকি একটা হাসি দেয়।
তারপর গুটি গুটি পায়ে পেছনে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। এমন সময় ক্লাসরুমে স্যার প্রবেশ করে। তারপর স্যার বোর্ডে বেশ কিছু বিজ্ঞান বিভাগের মানবদেহের থিওরি সম্পর্কে সূত্র লিখে যেগুলো সবাইকে তুলতে বলে, কিন্তু ক্লাসরুমে বসে নিঝুম আর তার দলবল গল্প করতে থাকে। এটা দেখে স্যার বলে ওঠে, নিঝুম, এটা কি হচ্ছে? এটা ক্লাস, কোনো আড্ডাখানা না। তুমি এখানে যদি লেখাপড়া করো তো আমার ক্লাসে থাকবে, নয়তো আমার ক্লাস থেকে বের হয়ে যাও। স্যারের মুখে এরকম কথা শুনে নিঝুম সহ সকলের হাসি থেমে যায়। নিঝুম রেগে মেগে উঠে দাঁড়ায় আর চিৎকার করে বলে ওঠে, স্যার, আপনাকে আমি অনেকবার সাবধান করেছি। আপনি যদি এর একটা কথা বলেন তাহলে আমার থেকে কিন্তু আর কেউ খারাপ হবে না। আমার যা ইচ্ছা আমি তাই করব। এখানে বসে আমি সিগারেট খাবো, আপনার যা ইচ্ছে আপনি তাই করেন। আপনি যদি আর একদিন আমাকে আমার কাজ সম্পর্কে বোঝাতে এসেছেন তাহলে আপনাকে এই ভার্সিটিতে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, সাথে বান্দরবন খাগড়াছড়িতে ট্রান্সফার করে সেখানকার জঙ্গলের বন্য প্রাণীদের পড়ানোর জন্য মাসিক বেতন দিব। নিঝুম, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে, যা তোমার জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে। চুপ কুত্তার বাচ্চা, আমার বিপদ আমি নিজে দেখে নিব। তুই তোর চরকায় তেল দে। ক্লাসরুমের সবাই চুপচাপ হয়ে যায়। স্যার আর কোনো কথা বলে না, ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। অবাক হয় নাবিল, সেদিকে তাকিয়ে আছে, কেননা এই নিঝুমের সাথে কেউ তর্ক বিতর্কে জড়ায় না। বেশ অবাক হয় আর ভাবতে থাকে, এই নিঝুমকে এভাবে ভার্সিটিতে প্রায় শেষের সময় নাবিল আর ক্লাস করবে না, বাইরে বসে আছে। এমন সময় তার পাশে একটা ছেলে এসে বসে। ছেলেটা বলে ওঠে, হাই, তোমার নাম কি? আমি নাবিল। আর আমার নাম মুন মোহাম্মদ মামুন। তুমি ভার্সিটিতে নতুন, তাই না? অনার্স প্রথম বর্ষের ছাত্র? হ্যাঁ, আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র, ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি। আমিও তো এখানে নতুন ভর্তি হয়েছি, কিন্তু আমার আসার অনেকদিন হয়ে গেছে। আমরা বন্ধু হতে পারি? আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন, যেখানে সবাই আমাকে দেখলে হাসাহাসি করে? তাতে কি, মানুষ তো মানুষের জন্যে সাবধানে থাকবে ওই নিঝুম নামের মেয়েটার কাছ থেকে। ও খুব ডেঞ্জারাস আর পাওয়ারফুল একটা মেয়ে। ওর কথার এদিক থেকে ওদিক হলে জীবনটা হারাতে হবে। কেন? ওই নিঝুম মেয়েটা কে যে তাকে সবাই ভয় পাচ্ছে? স্যারকে দেখলাম, স্যারগুলো নিঝুমের সাথে কোনো তর্ক বিতর্কে জড়ায় না। ও হয়েছে শহরের টপ বিজনেসম্যান আলী সাহেবের মেয়ে, আর শহরের অনেক বড় একটা মাস্তান, অনেক বড় গ্যাং চালায়। প্রকাশ্যে অনেক মানুষকে মারে। পুলিশও ভয়ে কিছু করতে পারে না, কেননা অনেক বড় একটা গ্যাং চালায় এই নিঝুম। আচ্ছা ভাই, ঠিক আছে এতগুলো তথ্য দেওয়ার জন্য। তাহলে আমি আজকে আসি। একে অপরে দুজনের ফোন নাম্বার নিয়ে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হতে শুরু করেছে। ল্যাপটপের স্ক্রিনে একের পর এক কাজ করে চলেছে বেশ কয়েকটা ছেলে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, কি হলো রব্বু বকুল শ্রাবণ? দ্রুত লোকেশন ট্যাগ করো, হ্যাক করার চেষ্টা করো। যে কোন এই হ্যাকার যে সে তার লোকেশন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করছে। অফিসার ইমন চৌধুরী কথা মতো তার সরকারি অফিসারগুলো কম্পিউটারের কিবোর্ডে পাগলের মতো ঝড় তুলেছে ফেসবুক আইডিটাকে ফিরিয়ে আনার জন্য। ক্রম ব্রাউজারে একটা ওয়েবসাইটে ঢুকে 3 ডিজিটের একটা কোড ইউজ করে একটা অ্যাপ ওপেন করে। তারপর আরও বেশ কিছু কোড ব্যবহার করে হ্যাকার ডিভাইসে প্রবেশ করতে যাবে। এমন সময় টেবিলের ওপরে বাড়ি মেরে রাব্বু বলে ওঠে। এমন সময় হাঁপাতে হাঁপাতে সবাই সিকিউরিটি রুমে প্রবেশ করে। কনস্টেবল রহিম মিয়াকে হাঁপাতে দেখে বলে ওঠে, সরি স্যার, এই হ্যাকার সাধারণ কোনো হ্যাকার নয়। হ্যাকিং সম্বন্ধে তার অনেক অভিজ্ঞতা, আর সে 3টা সাইট নিয়েই হ্যাক করছে। তার মধ্যে ক্রিটিক্যাল সাইট, হ্যাকিং পাসওয়ার্ড দিয়ে, হার্ড ডিভাইস দিয়ে। স্যার, এই হ্যাকারকে আমাদের আরও দক্ষতার সাথে হ্যাক করতে হবে, কেননা এই হ্যাকারটা হচ্ছে একজন ইথিক্যাল হ্যাকার, যা অনেক ভয়ঙ্কর। কারণ এই হ্যাকারটা মুহূর্তের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে তার লোকেশন চেঞ্জ করে। তাহলে কি করে আমরা এই হ্যাকারকে ধরবো, যে কিনা অনেকজনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে? আমরা চেষ্টা করছি, যদি ধরতে পারি তাহলে ভালো, নাহলে আমাদের আরও বেশ কিছু হার্ড ব্যবহার করতে হবে, যেমন অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং স্কিল ব্যবহার করে এই হ্যাকারকে ধরতে হবে। এখনো পর্যন্ত কোনো খবর পাইনি, তবে আমার মনে হয় বিপদ খুব কাছে দাঁড়িয়ে আছে। যত তাড়াতাড়ি সম্ভব হয় এই হ্যাকারকে ধরার চেষ্টা করো, অথবা সেই সমস্ত ভিডিওগুলো ফিরিয়ে আনার। এমন সময় হাঁপাতে হাঁপাতে সাইবার সিকিউরিটি রুমে প্রবেশ করে কনস্টেবল রহিম মিয়াকে হাঁপাতে দেখে বলে ওঠে ওসি, এ কি রহিম, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? স্যার, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। বাইরে 3 জন লোক এসেছে, যাদের ল্যাপটপ, কম্পিউটার আর মোবাইল ফোন হ্যাক হয়েছে। কথাটা শুনে আরো চমকে যায় সবাই মিলে। সবাই
সিকিউরিটি রুম থেকে বেরিয়ে পরে ওসির কেবিনে যায়। সেখানে গিয়ে 3টা লোক বসে আছে। ওসি বলে ওঠে, কি হয়েছে আপনাদের? স্যার আমাদের বাঁচান স্যার। আমাদের ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল হ্যাক হয়ে গেছে, যেখানে অনেক কিছু রাখা ছিল। আমাদের যা শাস্তি দেওয়ার আমাদের দিন, কিন্তু সেগুলোকে ফিরিয়ে আনুন, না হলে শহরে লাশের সংখ্যা এত বেড়ে যাবে যে লাশকে দাফন দেওয়ার মতো জায়গা থাকবে না। কেন, তোমাদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ এমন কি রেখেছিলে যার জন্য শহরের লাশের সংখ্যা বেড়ে যাবে? স্যার ওখানে অনেক কিছু রেখেছিলাম আমরা। সেখানে ছিল ফোনগ্রাফি, একটা ওয়েবসাইট লিঙ্ক, সাথে রাখা ছিল বিভিন্ন মেয়ের অশ্লীল ভিডিও এবং পিক। সেগুলো দিয়ে আমরা তাদেরকে ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করতাম। এখন কখন হ্যাক হয়েছে? স্যার মাত্র 15 মিনিট আগে। তোমাদের ল্যাপটপ, কম্পিউটার এবং ফোনগুলি আমাদের দাও। আর রাহিম, তুমি জায়েদের মতো ন্যাংটা করে ভেতরে আটকে রাখো যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে এদেরকে। তারপর কম্পিউটারগুলোর দিকে একে অপরে কাজ করতে থাকে। কম্পিউটার স্ক্রিনে ঝড় তুলেছে, কিন্তু কোনোভাবেই হ্যাক করতে পারছে না। ইউজার আইডিগুলোতে হ্যাক করার ঠিক 3 সেকেন্ড পরেই সম্পূর্ণভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে, যার কারণে ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। এমন সময় রাব্বু বলে ওঠে, বকুল, তুই 9P3 কোড ব্যবহার কর দ্রুত। আমি হ্যাকারের কম্পিউটারে প্রবেশ করছি। আমি কোড ব্যবহার করেছি। এমন সময় ব্যর্থ হয়ে কম্পিউটার স্ক্রিনে বাড়ি দিয়ে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, স্যার, এই হ্যাকারকে ট্যাগ করা এত সহজ না, কেননা এই সেকেন্ড ডিভাইস চেঞ্জ করে সাথে সাথে লোকেশন যান, কোনোভাবেই তাকে হ্যাক করা সম্ভব নয়। কেননা একজন হ্যাকারকে হ্যাক করতে ন্যূনতম 5 সেকেন্ড লাগে, সেখানে প্রতি 3 সেকেন্ড তার লোকেশন এবং তার হার্ড টুলস এবং ইউথিক্যাল কিছু অ্যাপ চেঞ্জ হয়, সাথে ফরওয়ার্ড হচ্ছে তার বিভিন্ন পাসওয়ার্ড, যা তার লোকেশন এমনকি কম্পিউটারের স্ক্রিনে প্রবেশ করতে বাধা সৃষ্টি করছে। ব্যর্থ হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, বুঝতে পারছে না কি করবে। কোনোভাবেই হ্যাক করতে পারছে না হ্যাকারের লোকেশন। রুমের ভেতর বসে বেশ কয়েকজন ছেলে মিলে কাজ করছে। পেছন থেকে কেউ একজন বলে ওঠে, কি রে, প্রেম হ্যাক করতে পেরেছিস? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ ভাই, সব কিছু ঠিক আছে, কিন্তু এর থেকে বড় বিষয় হচ্ছে কেউ আমাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছে। এই হ্যাকার জগতে এমন কোনো বাপের বেটা নেই যে আমার লোকেশন ট্র্যাক করবে, যতক্ষণ না আমি ধরা দিচ্ছি তাকে। ভাই, সমস্ত ডাটা ফাইল আমাদের কম্পিউটারে নিয়ে নিয়েছি। এখন কি সেই সমস্ত মানুষগুলো কম্পিউটার, ল্যাপটপের ডাটা ফিরিয়ে দেব? হ্যাঁ, তাদের ডাটা ফিরিয়ে দে, কেননা আমাদের যা প্রয়োজন আমরা তা নিয়ে নিয়েছি। কথাটা বলার সাথে সাথে প্রেম নামক ছেলেটা হ্যাকিং হয়ে যাবার সেই সব ডাটা ফিরিয়ে দেয়। উপস্থিত থাকা ওসি, আল আমিন, ইমন, বকুল, রাব্বু, শ্রাবণ সবাই অবাক হয়ে সেদিকে তাকায়। কম্পিউটারের স্ক্রিনে 5 সেকেন্ডের জন্য একটা লেখা ভেসে ওঠে। দ্রুত সেবন লেখাটাকে স্ক্রিনশট নিয়ে নেয়, আবার কম্পিউটার বন্ধ হয়ে যায়। দ্রুত কম্পিউটারের স্ক্রিনে বসে কম্পিউটার অন করতেই দেখতে পায় সবকিছু ফিরে এসেছে। সবাই খুশি হয়, কিন্তু মুহূর্তের মধ্যে অবাক হয়ে যায়, কারণ কম্পিউটারে কোনো কিছুই নেই। সমস্ত কিছু ডাটা কপি করে নিয়েছে এবং ডাটা ফাইল ফেরত দিয়েছে শূন্য হাতে। অপর পাশে রাব্বু বলে ওঠে, স্যার, কম্পিউটার স্ক্রিনের হ্যাকার 5 সেকেন্ডের জন্য একটা ভিডিও স্ক্রিন করেছে। ভিডিওতে লেখা আছে, হ্যাকারকে হ্যাকিং করতে এসো না, হ্যাকারের লোকেশন ট্র্যাক করতে আসলে নিজেরাই বোম ব্লাস্ট ফুটে যাবে। কম্পিউটার স্ক্রিনে এই লেখাটা দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায়, সাথে চিন্তায় পড়ে যায় সকলে। কোনোভাবেই হ্যাকারকে ট্যাগ করতে পারছে না। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। রাত 10:30 কিংবা 11টা বাজবে। চারিদিকে বৃষ্টি পড়ছে। সেলার বৃষ্টিতে চারদিকে থই থই করছে। এই প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা পড়েছে বরফের মতো শীতে বৃষ্টির ফোঁটা। ল্যাপটপ স্ক্রিনে আলোয় হালকা আলোকিত হয়েছে। পরিবেশটা চারদিকটা অন্ধকার। হালকা বৃষ্টি পড়ার কারণে রাস্তাঘাট, যানবাহন সব যেন বন্ধ হয়ে গেছে। ল্যাম্পপোস্টের পিলারে উল্টো হয়ে রাশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে একটা মানুষকে। মানুষটার মুখ থেকে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে বৃষ্টির পানির সাথে। তার সাথে পাশে কয়েকজন অস্ত্র হাতে মানুষটা দাঁড়িয়ে আছে। এক এক সময় গাড়ির ভেতর থেকে বের হয় এক অজানা আগন্তুক। পুরো শরীর কালো কাপড়ে রেনকোট দিয়ে আবরণ করা। বৃষ্টির পানি এবং কুয়াশা যেন তার শরীর ছুঁতে না পারে। গাড়ি থেকে বের হয়ে চেয়ারের পার উপর পা রেখে বসে পড়ে একজন। ছাতা ধরে দাঁড়িয়ে আছে আগন্তুকটার মাথার উপর। পকেট থেকে সিগারেট বের করে হালকা কয়েকটা টান দেয়। পাশ থেকে একজন বলে ওঠে, ভাই, এ হচ্ছে সেই ছেলেটা যে গত 3/0/2025 সালের মেয়ে হত্যার সাথে জড়িত আছে। 3তলা ভবনের উপর থেকে যে মেয়েটাকে রেপ করে ফেলে দিয়েছিল, সে হচ্ছে এই ছেলেটা। পুলিশকে টাকা দিয়ে কেসটা ধামাচাপা দিয়েছিল। প্রেম নামে ছেলেটার মুখে এই কথা শুনে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তারপর সিগারেটের বাকি অংশটা পিস্তলা রাস্তার উপর ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয় আর মুচকি এসে বলে ওঠে, পরকীয়ার শাস্তি খুবই ভয়াবহ, যা ভয়ঙ্কর থেকে ভয়ন্তরে পৌঁছে যায়।
কথাটা বলে আগন্তুকটা একটা ধারালো লোহার তীর এবং ধনুক হাতে নেয় এবং পেট্রোলে ডুবিয়ে তীরের মাথায় আগুন জ্বালিয়ে দেয়। সামনে উল্টো করে ঝুলিয়ে রাখা ব্যক্তিটার দিকে তীরটা নিক্ষেপ করার উদ্দেশ্যে তাক করে রাখে। উল্টো হয়ে ঝুলে থাকা মানুষটা ভয়ে কাতর হয়ে গেছে। মৃত্যু যে স্বয়ং তার সামনে, সেটা কোনো কিছুই বলে ওঠার আগেই ধনুকের সংঘর্ষ থেকে তীর নিক্ষেপ হয়ে ছেলেটার কপালের মাঝ বরাবর গেঁথে গিয়ে মাথার পেছন দিক থেকে বের হয়ে যায়। সাথে সাথে 4-5টা রক্তে সঙ্গীন হয়ে ওঠে। এরপর আরো বেশ কয়েকটা তীর একত্রিত করে নিক্ষেপ করা হয় ঝুলন্ত মানুষটা দেখে। একসাথে 3টা তীর গিয়ে লাগে বুকে, পেট এবং ছেলেটার লজ্জাস্থানে। সাথে সাথে মুখ দিয়ে জিহ্বা বের হয়ে পিৎজার রাস্তার ওপর পড়ে থাকে। এরপর কোনো কথা ছাড়াই আগন্তুকটা সহ তার পুরো দল সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে রাত শেষ হয়ে সকাল হতে শুরু করেছে। কুয়াশা থাকার কারণে স্পষ্টভাবে কোনো কিছুই দেখা যায় না, তবে ঠিকই সকাল 8টা বেজে গেছে। মানুষজন ছোটাছুটি শুরু করেছে নিজেদের কর্মস্থলে। এমন সময় মানুষজন ল্যাম্পপোস্টের পাশে তীর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করা লাশটাকে দিকে তাকিয়ে আতঙ্কে পড়ে যায়। কনস্টেবল রহিম মিয়া হাঁপাতে হাঁপাতে ওসি আলামিনের রুমে প্রবেশ করে। ওসি আলামিন পুরনো কিছু কেস ফাইল ঘাটাঘাটি করছিল। এমন সময় কনস্টেবল রহিম মিয়া এসে বলে ওঠে, স্যার সর্বনাশ হয়ে গেছে। শহরে লাশের কারখানা তৈরি হয়েছে। 5 জায়গা থেকে কল এসেছিল। শহরে নাকি 5টা মেয়ে গলায় রশি পেঁচিয়ে নিজেদের রুমে আত্মহত্যা করেছে। এর থেকেও বড় বিষয় হচ্ছে চৌরাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের পিলারে কেউ বা কারা একটা ছেলেকে উল্টো করে। কনস্টেবল রহিম মিয়ার মুখে এরকম কথা শুনে তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় ওসি আলামিন। বুঝতে পারছে না হঠাৎ করে শহরে একই শুরু হলো। কি বলো রহিম, শহরে রাতারাতি এতগুলো মেয়ে আত্মহত্যা করেছে। দ্রুত গাড়ি বের করো এবং সবাইকে অ্যালার্ট হতে বলো। তারপর সবাই থানা থেকে বেরিয়ে একে একে সমস্ত লাশগুলো পরিবারের কাছে যায় এবং সবাই নিজেরা নিজেদের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে এবং সাংবাদিকের সাথে অনেক মানুষজন ভিড় জমিয়েছে। এলাকার এক রকমের মানুষ আত্মহত্যা করেছে, তবে একই সময় একই টাইমে। এটা ভেবে বেশ খানিকটা অবাক হয় ওসি সহ তার পুলিশ সদস্যগুলো। লাশগুলোকে ময়নাতদন্তের জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। লাশগুলোর পরিবারকে সান্ত্বনা দিয়ে তারা রুমগুলো সার্চ করে তাদের পার্সোনাল সব জিনিস পুলিশের নিজেদের আয়ত্তে নিয়ে থানায় চলে আসে। এখনও থানায় উপস্থিত হতে পারেনি ওসি আলামিন ও তার কর্মচারীরা। কেননা ল্যাম্পপোস্টের উল্টো করে ঝুলিয়ে রাখা তীর নিক্ষেপ করে মেরে ফেলেছে একটা ছেলেকে। সেটাই তদন্ত করতে চৌরাস্তার মোড়ে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ, সাথে যানবাহনের ভিড়। পুরো রাস্তা জ্যাম হয়ে আছে। দ্রুত লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। রাস্তার জ্যাম ছুটানোর জন্য পুলিশ কর্মকর্তারা সহযোগিতা করতে থাকে। এক পর্যায়ে সাংবাদিক ঘটনাস্থল থেকে বলে ওঠে, আজ বৃহস্পতিবার, শহরটা থমথমে পরিবেশ। কেননা 6টা লাশ পাওয়া গেছে শহরে। 5টা মেয়ে নিজেদের রুমে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, যা এখনো অজানা। অপর পাশে ল্যাম্পপোস্টের পিলারে কেউ বা কারা একটা ছেলেকে ক্ষতবিক্ষত করে নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ তদন্ত করছে, তবে শহরে থমথমে পরিবেশ। পুলিশ এখনো মেয়েগুলোর পরিবারকে জানায়নি যে তাদের কি কারণে মৃত্যু হয়েছে আর তারা কি কারণে আত্মহত্যা করেছে। এমনকি এই খবরটা কারো কাছে শেয়ার করেনি, যদি করে শহরের পরিস্থিতি পাল্টে যাবে, সবাই আতঙ্কে থাকবে। এর জন্য গোপনে কাজ করছে ওসি আলামিন সহ ইমন ও তার পুরো সহকারীরা। ইমন বলে ওঠে, স্যার এই মেয়েগুলো একই সময় আত্মহত্যা করেছে আর তাদের ফোনে একই সময় একটা মেসেজ সেন্ড করা হয়েছিল। মেসেজে লেখা আছে, তোরা আত্মহত্যা কর, তোদের আত্মহত্যা আমার জন্য খুব দরকার। কে আপনি আর আমরা কেন আত্মহত্যা করব? কে বলছেন আপনি? আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। নিজে আত্মহত্যা করবে নাকি তোমাদের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব? আমাদের অশ্লীল ভিডিও মানে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি ধোঁয়াশা বা ধরাছোঁয়ার বাইরে নিজেদের পরিবারের মান সম্মান বাঁচাতে চাইলে এখনই আত্মহত্যা করো। এই বলে তাদের ফোনে একটা ভিডিও সেন্ড করে, আর ভিডিও দেখে সেই সব মেয়েরা নিজেদের পরিবারের মান সম্মানের কথা ভেবে আত্মহত্যা করে। ইমন বলে ওঠে, মেয়েদেরকে বাধ্য করা হয়েছিল তাদেরকে ভিডিও দেখে তাদেরকে আত্মহত্যা করার জন্য। কে করেছে এসব বুঝতে পারছি না। তদন্ত করে চলেছে হ্যাকারের লোকেশন ট্র্যাক করার জন্য। 24টা ঘন্টা সেখানে বসে কয়েকজন দক্ষ সাইবার অফিসার নিয়োগ করে দেওয়া হয়েছে, তবুও লোকেশন ট্র্যাক করতে পারে না অফিসারগুলো। প্রতিদিনের মতো ভার্সিটিতে প্রবেশ করছে নাবিল, কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে ভার্সিটিতে প্রবেশ করছে। এমন সময় পেছন থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে ওঠে, এই যে দেশীয় বিদেশি স্টাইলিশ খ্যাত, এদিকে আয়।
নাবিল কোনো কথা শুনে পেছনে তাকিয়ে দেখতে পায় কালকে সে মেয়েগুলো তাকেই ডাকছে। নাবিল কি করবে বুঝতে না পেরে অসহায়ের মতো গুটি গুটি পায়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। এমন সময় নিজুম নামের মেয়েটা নিজের মুখ থেকে সিগারেটের ধোঁয়াগুলো উড়িয়ে দেয় নাবিল নামের ছেলেটার মুখের ওপর। নাবিল নামের ছেলেটা অসহায় হয়ে সিগারেটের গন্ধ সহ্য করতে না পেরে খক খক করে কেসে ওঠে। নিজুম নামের মেয়েটা বলে ওঠে, কিরে, তুই কি সিগারেট খাস না যে সিগারেটের ধোঁয়া তুই সহ্য করতে পারছিস না? এই ফাতেমা, লাইলি, মোহনা আমাকে ধর, এই শালা কোন যুগে বাস করে? আরে তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ও সিগারেট খাবে কি করে? কেননা ওর তো ফকির। ওর কি সিগারেট খাওয়ার মতো টাকা আছে? যা বলেছিস ফাতেমা, একে ভার্সিটির সামনে ভিক্ষা করতে যদি বসিয়ে দেয় তাহলে কেমন দেখায় বলতো? সুন্দর কথা বলেছিস। নাবিল নামের ছেলেটা তাদের কথোপকথন শুনে ভীষণ রেগে যাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কারণ অনেক কষ্ট করে পুরনো লাইন থেকে ফিরে এসেছে, নতুন করে জীবনটাকে শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এখানে এসে আবার উটকো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না, তাই সমস্ত কিছু সহ্য করছে ছেলেটা। বলে ওঠে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার যদি ভুল হয়ে থাকে আমাকে এবারের মতো ছেড়ে দিন। তোকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। তোকে এখন এই মুহূর্তে সকলের সামনে আমার পাগুলো মুছে দিতে হবে। এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। সেদিনের কথা তোর মনে আছে তো? কিভাবে তোকে উত্তম মধ্যম দিয়েছিলাম, আর আজকে পুরো ভার্সিটিতে তোকে নাকে দড়ি বেঁধে ঘোরাবো যদি আমাদের কথা না শুনিস তো। প্লিজ আপু আমাকে ছেড়ে দিন। আমি কি করেছি? আপনারা আমার সাথে এমন কেন করছেন? তুই কিছু করিসনি, কিন্তু তোর সাথে আমরা করছি। তোর একটাই দোষ, তুই ভার্সিটিতে প্রথম আসতে না আসতে তুই আমাদের সাথে ঝামেলা করেছিস, আর এখন আমাদের কথা না শুনলে তোর কপালে দুঃখ আছে। এমন সময় কোত্থেকে যেন একটা ছেড়ে এসে পেছন থেকে বলে ওঠে, প্লিজ আপু, ওকে ছেড়ে দিন। ও খুব ভালো একটা ছেলে, ও আর আপনাদের সাথে ঝামেলা করবে না, ওর ভুল হয়ে গেছে। হঠাৎ করে পেছনে কারো কণ্ঠস্বর শুনে সেদিকে তাকিয়ে দেখতে পাই ভার্সিটির আর এক আবর্জনা ময়লার ডাস্টবিন। এমন সময় নিজুম বলে ওঠে, কিরে, অস্ট্রেলিয়ার ময়লার ডাস্টবিন, হাসপাতালের আবর্জনা, এক আবর্জনা হয়ে আর এক আবর্জনাকে বাঁচাতে এসেছিস? এখানে মন এসেছে নাবিলের পাশে দাঁড়ানোর জন্য। মন আবার বলে ওঠে, আপু প্লিজ, ওর ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দিন। ও আর আপনাদের সাথে ঝামেলা করবে না, আমি বলে দিয়েছি আপনাদের বিষয়ে। তুই খুব বুদ্ধিমান, কিন্তু তোর বন্ধু তো ভুল করেছে, আর ভুলের শাস্তি তো তাকে পেতেই হবে। তাকে শাস্তি হিসেবে দিয়েছি আমার জুতো পরিষ্কার করতে। এখন যদি আমার জুতো না পরিষ্কার করে, শুধু ওকে নয়, সাথে তোকেও এখানে উত্তম মধ্যম দেওয়া হবে। নাবিল কি করবে বুঝতে পারছে না। রেগে তার শরীরটা ফেটে যাচ্ছে। এসেছিল এই ভার্সিটিতে মানুষ হতে, কিন্তু এখানকার মানুষগুলো আর মানুষ হতে দেবে না বুঝে নাবিলকে। নাবিল কোনো কথা ছাড়া নিজের পকেট থেকে রুমাল বের করে নিজুমের পরনে থাকা জুতোগুলো পাগুলো পরিষ্কার করতে থাকে। এমন সময় নিজুমের পায়ে একটা নাবিলের হাতের ছোঁয়া লাগে, সাথে নিজুমের গালি বুক বরাবর নাবিলের লাথি মারে। নাবিল লাথি খেয়ে বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। নিজুম গালি দিয়ে বলে ওঠে, কুত্তার বাচ্চা, রাস্তার কুকুর, জানোয়ার কোথাকার, তোর সাহস কি করে হয় তুই আমার পায়ে হাত দিস? আজকে তোর হাত ভেঙে দিব। তোর মতো একটা রাস্তার ফকির কিনা আমার গায়ে হাত দিয়েছে। এখন তো স্যাভলন আর ডেটল দিয়ে গোসল করলেও এই নোংরা উঠবে না। আমেরিকা থেকে দামি একটা সাবান নিয়ে আসতে হবে তোর এই নোংরা দাগ ওঠানোর জন্য। লাথি খেয়ে বেশ খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে নাবিল। নাবিলের শরীর রাগে ফেটে যাচ্ছে, কি করবে নিজেই বুঝতে পারছে না, যেন এই মুহূর্তে নিজের আসল রূপে ফিরে লাশখানা যেন তৈরি করে দেয়। তারপর নিজের রাগটাকে কন্ট্রোল করে চুপচাপ সহ্য করতে থাকে। নিজুম আবার বলে ওঠে, তুই আমার শরীরে হাত দিয়েছিস, এর শাস্তি তোকে পেতে হবে। আপু প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ভুল বশত লেগে গেছে আপনার পায়ে। এর মনে হয় এখনো শিক্ষা হয়নি। এই তোরা ধর তো একে, আজকেই একে বোঝাবো বড়লোকের মেয়ের গায়ে হাত দিলে তার পরিণাম কি হয়। কথাটা বলার সাথে সাথে ফাহিম, মুন্না, শফিক, রফিকুল, মিজানুর, লাইলি, মোহনা, ফাতেমা সবাই মিলে একসাথে এলোপাত্রি মারতে থাকে নাবিলকে। নাবিল এতজনের মার খেয়ে প্রায় মৃত্যুর পথে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরছে। নিজুম নিজের হাতের এক হকি স্টিক নিয়ে নাবিলের পা বরাবর মারে একবারে, সাথে সাথে যেন পায়ের হাড্ডিকুড্ডিগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নাবিল সাথে সাথে পাগলের মতো এক চিৎকার দেয়, ও মা গো, আমি মরে গেলাম গো। চিৎকার দেওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে নাবিল। তার চিৎকারে আশেপাশের মানুষগুলো বের হতে শুরু করেছে। ছাত্রছাত্রী দিয়ে ভার্সিটির মাঠ পরিপূর্ণ। নিজুম এবার তার হাতে এলোপাথি মারে, সাথে সাথে হাত ভেঙে মাটিতে ঝুলে পড়ে। এবার পুরোপুরি মাটিতে লুটিয়ে পড়ে নাবিল। এখন হাত ধরে রেখেছে তার সঙ্গী সাথীরা।
অন্যদিক থেকে মুন নামের ছেলেটা প্রিন্সিপালের রুমে যায় দৌড়ে আর সব বলে দেয়। এখন আবছা আবছা ঝাপসা চোখ নিয়ে সামনে তাকিয়ে দেখতে পায় নাবিল নিজুমের হাতে হকস্টিক, আর কেউ যেন তার দিকে দৌড়ে আসছে। নিজুম এবার নাবিলের মাথা বরাবর একটা বাড়ি, সাথে মাগো বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে, আর সাথে সাথে মাটিতে পড়ে যায় নাবিল। অন্যদিক থেকে প্রিন্সিপাল দৌড়াতে দৌড়াতে এবং শিক্ষক সহ আরও বেশ কয়েকজন সহপাঠী দৌড়াতে দৌড়াতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। ততক্ষণে মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে নাবিল। প্রিন্সিপাল ঘটনার জায়গায় চিৎকার করে বলে ওঠে, নিজুম, তুমি এসব কি শুরু করছো? ভার্সিটিটা কি তোমার জন্য বন্ধ করে দিতে হবে? তুমি এই ভার্সিটিতে সার্কাস শুরু করেছো নাকি? এখানে কোনো যাত্রা বলা হচ্ছে? নিজুম কোনো কথা বলে না, মুচকে একটা হাসি দেয়। তারপর প্রিন্সিপালের সামনে পকেট থেকে একটা সিগারেট বের করে মনের সুখে টানতে থাকে, ধোঁয়াগুলো উড়িয়ে দেয় মনের সুখে। প্রিন্সিপাল নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখে নিজুমের গালে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মেরে বলে ওঠে, আমি তো ভাবতে পারছি না তোমার মতো একটা কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়েছে কোটিপতি বিজনেসম্যান আলী সাহেব, যেখানে ওনার সম্মান আকাশ ছোঁয়া। সেখানে তোমার মতো একটা কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়ে ওনার সম্মান তুমি মাটিতে ধুলোয় মিশিয়ে দিয়েছ। তোমাকে আজকে এই ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা করছি। তোমার সাহস হয় কি করে? তুমি একটা অসহায় ছেলেকে এভাবে রক্তাক্ত করে ভার্সিটির মাঠে ফেলে রেখেছ। এর শাস্তি তোমাকে পেতে হবে, আর এর শাস্তি একটাই, তোমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেয়া হবে। তুমি ভার্সিটিটাকে একটা সার্কাসে পরিণত করেছ। তোমার নামে শুধু ছাত্রছাত্রীগুলো নয়, এখানকার শিক্ষকগুলো অভিযোগ করেছে। প্রিন্সিপালের মুখে এরকম কথা শুনে রেগে যায় নিজুম। আর তার চেয়েও বড় কথা হচ্ছে নিজুমের গায়ে হাত দিয়েছে প্রিন্সিপাল। আজ পর্যন্ত কেউ নিজুমের গায়ে হাত দেয় নাই, তাই নিজুম রেগে গিয়ে নিজের কোমর থেকে বন্দুক বের করে প্রিন্সিপালের কপাল বরাবর চেপে ধরে, যেন টিগারের চাপ দিলেই বন্দুকের গরম বুলেট এসে কপাল ভেদ করে দেওয়ালে গেঁথে যাবে আর প্রিন্সিপাল মাটিতে লুটিয়ে পড়বে। হঠাৎ করে নিজুমের হাত থেকে বন্দুক আর মুখে সিগারেট দেখে ভয়ে কয়েক পিছিয়ে যায় শিক্ষক ও ছাত্রীগুলো। রক্তমাখা চোখ নিয়ে বন্দুকটা কপালে ঠেকিয়ে নিজুম তাকিয়ে আছে চোখে চোখ রেখে প্রিন্সিপালের দিকে। প্রিন্সিপাল ভয়ে কয়েক ঢোক ঘিরে খায়। নিজুম বলে ওঠে, তোর সাহস হয় কি করে তোর মতো একটা 2 টাকার ভার্সিটির প্রিন্সিপাল কিনা আমার গায়ে হাত দেয়? যেখানে আমার বাবা মা আমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার সাথে উঁচু গলায় কথা বলে না, সেখানে তুই আমার গায়ে হাত দিয়েছিস। আজকে তোর হাত ভেঙে ফেলবো। এই বলে যখনই প্রিন্সিপালের গায়ে হাত দিতে যাবে নিজুম, তখনই পেছন থেকে তার সঙ্গী সাথীগুলো তাকে টেনে ধরে, প্রিন্সিপালকে সরিয়ে নেয়। বাকি শিক্ষকগুলো প্রিন্সিপালের ভয়ে হাঁপাতে থাকে। অনেকগুলো দম নিয়ে প্রিন্সিপাল এবার বলে ওঠে হুঙ্কার ছেড়ে, তোমার সাহস হয় কি করে? তুমি আমার গায়ে হাত দাও? নিজুম, আমাকে বন্দুকের ভয় দেখাও, আমিও দেখি তুমি এই ভার্সিটিতে কতদিন টিকতে পারো। তোমার অহংকার ধুলোর সাথে মিশে যাবে। এমন সময় অ্যাম্বুলেন্স গাড়ির শব্দ চারিদিকে তাকিয়ে দেখতে পায় অ্যাম্বুলেন্স এসেছে। অ্যাম্বুলেন্স সবাই মিলে নাবিলকে তুলে দেয়। নিজুমের রাগ এখনো কমেনি। সিগারেট খেতে খেতে ফুল স্পিডে বাইক চালিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে নিজুম। অপারেশন চলছে, রাত 10টা বাজে। ভার্সিটির ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছে নিজুম। অন্যদিকে পুলিশ অফিসারগুলো হন্য করে খুঁজে বেরিয়েছে সেই হ্যাকার আর খুনিকে। ওসি আনামিল বলে ওঠে, ইমন, আমার মাথায় এখনো ঢুকছে না এই হ্যাকার এই অসহায় মেয়েগুলোর জীবন নিয়ে কেন খেলছে। সে তো চাইলেই এই মেয়েগুলোর জীবন বাঁচাতে পারতো, কিন্তু মেয়েগুলো মরতে কেন বলছে? তা এখনো আমার মাথায় ঢুকছে না, তবে আমি 24 ঘন্টায় সেখানে বসে রেখেছি আমার বাকি কর্মকর্তাগুলোকে, যারা সব সময় লোকেশন ট্র্যাক করতে থাকে হ্যাকারের। তবে আমাকে আরেকটা বিষয় খুব ভাবাচ্ছে, সেটা মেয়েগুলো না হয় তাদের গোপন ভিডিও ভাইরাল করে ভয় দেখিয়ে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, কিন্তু ল্যাম্পপোস্টে যে লাশগুলো ঝুলিয়ে দিয়েছিল, লাশটাকে এসে এটা কি কারণে? আমিও তো বুঝতে পারছি না ইমন, সে এইসব কি হচ্ছে? আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে তুমি 304 নম্বর কেস ফাইলটা বের করো, সেখানে কিছু তথ্য হলেও পেতে পারি। ঠিক আছে স্যার, আনছি। এরপর তারা কেস ফাইলটা আনতে চলে যায় হসপিটালের কেবিনে। এখনো অপারেশন চলছে, আর কেবিনের বাইরে প্রায় কয়েকশো ছেলেপুলে একত্রিত হয়েছে। হসপিটালের বাইরে এতগুলো ছেলেপুলেকে দেখে হসপিটাল কর্তৃপক্ষ সহ সাধারণ জনগণ হিমশিম খেয়ে গেছে। শুধু হসপিটালের ভেতরে নয়, এমনকি হসপিটালের বাইরেও, এমনকি হসপিটালের ছাদেও অসংখ্য ছেলেপুলে, যাদের হাতে আছে লাঠি, সোটা এবং দেশীয় অস্ত্র। ভেতরে থাকা ডাক্তার সাহেব বেরিয়ে আসে, এমন তার সামনে গিয়ে ফ্রেম দাঁড়ায় আর বলে ওঠে, ডাক্তার সাহেব, ভাইয়ের এখন কি অবস্থা? ভাই এখন কেমন আছে? আর ওনার এই অবস্থা কি করে হলো? ডাক্তার কেবিনের বাইরে এসে এতগুলো ছেলেপুলেকে দেখে হিমশিম খেয়ে যায়। অবাক হয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে সামনে তাকিয়ে ব্যক্তিটার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলে ওঠে,
সব তো ঠিকই আছে, কিন্তু আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি রোগীর ছোট ভাই বলছি। আর এই হসপিটালের বাইরে এবং হসপিটালের ভেতরে যেসব ছেলে পেলে দেখছেন, এগুলো সব ভাইয়ের সিকিউরিটি। আর ভাইয়ের জন্য এসব সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। এই ছেলেটাকে দেখতে তো সাধারণ একটা ছেলে, আর তার জন্য কিনা এতগুলো সিকিউরিটি? আরে দেশের প্রধানমন্ত্রীর জন্য তো এত রকম সিকিউরিটি সিস্টেম তৈরি করা হয় না, সেখানে কিনা একটা সাধারণ ছেলের জন্য এত অসাধারণ একটা সিকিউরিটির কিসের জন্য? ভাই কোনো সাধারণ মানুষ নয়, তিনি অসাধারণ মানুষ। সেটা হয়তো কোনো দেশের প্রধানমন্ত্রীর জন্য সিকিউরিটি দেওয়া হয় না, কিন্তু ভাইয়ের জন্য শুধু মানুষ নয়, হাজার হাজার মানুষ সিকিউরিটি দিতে রাজি। কিন্তু কে এই ছেলেটা? তার পরিচয় কি? আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ মাস্তান এবং সাইবার ওয়ার্ল্ডের টপ হ্যাকার দ্য নাবিল চৌধুরী, যার পরিচয় আজ পর্যন্ত কেউ জানে না। ডাক্তারটার এ কথা শুনে অবাক হয়ে যায়, সাথে সাথে ঘাবড়ে যায় আর ভয়ে ভয়ে বলে ওঠে, কি বলো? তোমরা আমাকে মেরো না, আমি এসবের বিষয়ে কোনো কিছুই জানি না, আর আমি কাউকেই কোনো কিছু বলবো না। ডাক্তার সাহেব, ঘাবড়ানোর কোনো কিছু নেই। এই যে পুরো হসপিটালটা দেখছেন, সেটা ভাইয়ের নিজের টাকা দিয়ে তৈরি করা। আর কেউ জানে না যে এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমাদের ভাই। তার মানে উনি হাসপাতালের মালিক, কিন্তু উনি ছদ্মবেশে কেন ঘুরে বেড়াচ্ছেন? আর উনি এখন পুরোপুরি সুস্থ আছেন। ওনার হাত এবং পায়ের এবং মাথার কাছে জোরে কেউ কোনো কিছু দিয়ে আঘাত করেছিল, যার কারণে উনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হাত পায়ে প্রচন্ড ব্যথা পেয়ে যান। 1 সপ্তাহ রেস্টে থাকতে হবে, না হলে কোনোভাবেই সুস্থ হওয়া সম্ভব না। আমরা বাকিটা দেখে নিচ্ছি, আপনি শুধু আপনার মুখটা বন্ধ রাখবেন। আর আমি ভাইয়ের সাথে দেখা করতে গেলাম। কথাটা বলে ভেতরে চলে যায়। প্রেম আর বাইরের সবাইকে ভালো করে কড়া নজর দিতে বলে। নাবিলের পাশেই দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন বন্দুক হাতে নিয়ে ছেলেপুলে। মিটমিট করে চোখ খুলছে নাবিল। নাবিল চোখ খুলতেই আবছা আবছা চোখের সামনে তাকিয়ে দেখতে পায় তার সামনে স্বয়ং প্রেম ও তার দলের বেশ কিছু বিশ্বস্ত ছেলেপুলে। তাদেরকে দেখে বেশ খানিকটা অবাক হয়েছে। অবাক হয়েই বলে ওঠে নাবিল, কিরে প্রেম, তোরা জানলি কি করে যে আমি এখানে আছি? নাবিলের এরকম অবস্থা দেখে রুমের ভেতর থাকা ছেলেগুলো খেতে দেয়। নাবিলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে প্রেম বলে ওঠে, ভাই, আপনার এরকম অবস্থা কি করে হলো? কে আপনাকে মেরেছে? কার এত বড় কলিজা যে আপনার গায়ে হাত দেয়? শুধু তার নামটা বলুন, তার গলা কেটে মাথাটা আপনার পায়ের কাছে এনে ফেলে দিব। আপনার ফুলের মতো একটা শরীরে কার হাত লেগেছে বলুন। তার আগে তোরা বল, তোরা সবাই মিলে এখানে কি করছিস? আপনি দল ছাড়লে কি হবে, কিন্তু আমরা আপনাকে ছাড়বো না। আপনি ছাড়া আমরা সম্পূর্ণ অসম্পূর্ণ ভাই। যে ভাই আমাদেরকে ছোট থেকে বড় করেছে, তাকে কি করে ছেড়ে দিই? তার বিপদে পাশে দাঁড়াবো না? আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম একদিনের জন্য। এখানকার একটা ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে তোমাকে নাকি এখানকার বেশ কিছু ছেলে পেলে মেরেছে। সাথে সাথে প্রাইভেট প্লেন নিয়ে আবার ব্যাক করি, আর তোমাকে হসপিটালে অ্যাডমিশন করেছিল আমাদের ছেলেগুলো। তুই চিন্তা করিস না, আমি সম্পূর্ণ ঠিক আছি। ভালো হতে এসেছিলাম এই শহরে, কিন্তু এই শহরের মানুষগুলো আর ভালো হতে দিল না। তাই এখন তাদেরকে আমার আসল রূপটা দেখাতে হবে। আপনাকে কিছুদিন রেস্টে থাকতে বলেছে ভাই। নাবিল তার দলের ছেলেপুলেগুলো কথোপকথন করতে থাকে। আপনাদের জানার ইচ্ছে করছে যে আসলে এই নাবিলকে আর নিঝুমকে। চলুন তাহলে নাবিলকে শুনে আসি। নাবিল হচ্ছে ছদ্মবেশী আন্ডারওয়ার্ল্ডের একজন হায়না, যাকে সবাই এক নামে চেনে, গডফাদার। সাথে হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। যেমন সে মানুষের জীবন আল্লাহ তাআলার অশেষ কৃপায় রক্ষা করে, ঠিক তেমনই সে মানুষকে নির্মমভাবে হত্যা করে। নাবিল হচ্ছে আমেরিকার একজন খ্যাতিপূর্ণ ডাক্তার, যার বড় বড় দেশগুলোতে অনেক নাম ডাক রয়েছে। কিন্তু ছোট্ট একটা কারণে সে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হয়ে ওঠে হ্যাকারদের জগতের হ্যাকার মাস্টার। তার জীবনের ভয়ানক অতীতটাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। অন্ধকার জগৎ থেকে খুব কষ্ট করে নিজেকে বের করে এনেছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আর হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। নাবিল দেখতে অসম্ভব সুন্দর, উজ্জ্বল ফর্সার গায়ের রং, 6 ফুট 5 ইঞ্চি, বেশ স্বাস্থ্যকর না হলেও একদম ফিটফাট। নাবিলের একটা অতীত রয়েছে যা এখানেই পড়ে শোনানো হবে। আর নিজম হলো কোটিপতি বাবার একমাত্র মেয়ে, যার কোটি কোটি টাকা, দেশ ভিজেছে হাজার হাজার বিজনেসদের সাথে ওঠা বসা, যার কারণে মেয়েকে সময় না দিতে পেরে আজকে মেয়ে বকাটে হয়ে গেছে। কাউকে সম্মান করে না, যেমন সুন্দর তেমনই বচাত, ভীষণ ভয়ঙ্কর। গরিব দুঃখী বড়লোক কাউকে এসে মেনে চলে না, নিজের মতো নিজের রাস্তায় চলে। কেউ তার সামনে গলা উঁচিয়ে কথা বলে শরীর থেকে মাথা ফেলে দিতে রাতারাতি তাকে গুম করে ফেলে। কেউ আর তার খোঁজ পায় না। এতটাই হিংস্র আর ভয়ানক এই নিঝুম এখনো রেগে আছে। নাইট ক্লাবে বসে বন্ধুদের সাথে একের পর এক দেশি বিদেশি মদ খেয়ে চলেছে। মা বাবা তাকে সময় দিতে পারে না। বাবা মার সঙ্গ না পেয়ে নিঝুম পুরোপুরি
মাস্তান হয়ে উঠেছে। পুলিশ থেকে শুরু করে সবাই তাকে ভয় পায়। অন্যদিক থেকে নাবিল এই পথে আসার জন্য একটা কারণ ছিল। কারণটা ছিল ভালোবাসা। এই পৃথিবীতে যতজন মানুষ ব্যর্থ হয়েছে, ম্যাক্সিমাম মানুষ ভালোবাসার কাছে হেরে গিয়েছে, নিজের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। ঠিক নাম, খ্যাতি, টাকা পয়সা, ধন সম্পদ থাকার সত্ত্বেও নাবিলের জীবনটা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একটি মেয়ের জন্য। যে মেয়েটার জন্য সে তার অন্ধকার জগৎ বেছে নিতে বাধ্য হয়েছে। মেয়েটির নাম ছিল মেঘলা। যখন আমেরিকায় পড়াশোনা শেষ করে নিজের বাবার হসপিটালে জব করতো নাবিল, তখন সেখানে পরিচয় হয় মেঘলার সাথে। মেঘলা দেখতে অসম্ভব সুন্দর, যেন দানা কাটা পরি। বিদেশি মেয়েগুলো এমনিতে দেখতে অনেক সুন্দর, তারপর একটা ক্রাশ যে না জামা পরে যেন আমাদের দেশের মানুষগুলো তাকে দেখলে এমনিতেই গিলে খাবে, এতটাই বিউটিফুল গার্ল। তাদের দুজনের সেদিন পরিচয় হয়েছিল একটা ক্রিমিনাল অপারেশন করতে গিয়ে। অপারেশনটা সাকসেসফুল হয় শুধুমাত্র দুজনের জন্য, আর তাদের জীবনের এই প্রথম এবং সিরিয়াস একটা ক্রিটিক্যাল অপারেশন ছিল। মেঘলা বলে ওঠে সে সময়, স্যার, আজকের অপারেশনটা সত্যি অনেক হার্ড ছিল, কিন্তু আমরা যে সাকসেস হতে পেরেছি এটাই অনেক। সত্যি মিস মেঘলা, অপারেশনটা আল্লাহর অশেষ কৃপায় আজকে সাকসেস হয়েছে। আপনার কিন্তু এটাতে অনেক ভূমিকা রয়েছে। ধন্যবাদ স্যার প্রশংসা করার জন্য। চলুন আজকে কোনো রেস্টুরেন্টে খেয়ে আসি। ঠিক আছে স্যার, চলুন। অনেকদিন ধরে বাইরে ঘুরতে যাওয়া হয় না, খাওয়া দাওয়া হয় না। চলুন। তারপর তারা আমেরিকায় একটা নামি দামি রেস্টুরেন্টে প্রবেশ করে, সেখানে অনেক খাওয়া দাওয়া করে আনন্দ করে, তারপর নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। নিজেদের মধ্যে সম্পর্কের বাঁধন আরো শক্ত হতে থাকে। ধীরে ধীরে ফোনে কথা বলা শুরু হয়, আস্তে আস্তে একে অপরের ভালোবাসার রূপে রূপান্তরিত হয়। আমেরিকার একটি দামি রেস্টুরেন্টে অপেক্ষা করছে নাবিল। এমন সময় সামনে তাকিয়ে দেখতে পায় অসম্ভব সুন্দর উজ্জ্বল ফর্সা, দুধে আলতা গায়ের রং, পরনে জিন্স প্যান্ট, টি শার্ট, চুলগুলো স্টাইলিশ করে খোপা করে দামি হিল জুতা, পায়ে হেঁটে গুটি গুটি পায়ে নাবিলের সামনে এসে বসে পড়ে একটি মেয়ে। মুচকি এসে বলে ওঠে, হ্যাঁ বল, কি বলার জন্য তুমি এত তাড়াতাড়ি আমাকে এখানে ডেকে আনলে নাবিল? মেঘলা, তোমাকে এখানে আমি একটা বিশেষ কারণে ডেকেছি। আমি বলতে চাই আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে একসাথে কাজ করতে করতে কখন যে তোমাকে আমি আমার নিজের মনের গহীনে জায়গা দিয়ে দিয়েছি তা নিজেও জানি না। বারবার আমার অস্তিত্ব জানান দিচ্ছে যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে যে আমার চাই। তুমি কি হবে আমার? বানাবে কি তোমার চলার পথের সঙ্গী এই অসহায় অবুঝ মানুষটাকে? মেঘলা কি করবে বুঝতে পারে না। মেঘলা মনে মনে ভীষণ খুশি, কারণ তার স্বপ্ন পূরণ হয়েছে, এত সহজে হয়ে যাবে সে ভাবতে পারেনি। মনে মনে ভীষণ খুশি মেঘলা তাড়াহুড়ো করে বলে ওঠে, এই ছোট্ট একটা কথা বলতে এতদিন লেট করলে? তোমার জন্য তো কত কাজ আমার পিছিয়ে গেল। বলতে ভয় করছিল যদি তুমি আমাকে ফিরিয়ে দিতে, কিন্তু তোমার কি কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই। আমিও তোমাকে ভালোবাসি, তুমি না বললে আমি তোমাকে বলতাম। আচ্ছা, কিছু খাবার অর্ডার দেই। তারপর নাবিল বেশ দামি দামি অনেক খাবার অর্ডার করে। তারপর তারা খাওয়া দাওয়া করে পার্টিতে জয়েন করে। তারপর নাচ গান হই হুল্লোড় অনেক করে। এরপর তারা বাড়িতে চলে যায়। দেখতে দেখতে একটা বছর কেটে যায়। এই একটা বছরে ধীরে ধীরে মেঘলার পরিবর্তন হতে শুরু করেছে। এখন এসে আগের মতো সময় দেয় না নাবিলকে। নাবিল এটা ভালো করেই বুঝতে পারছে, কিন্তু কোনো কিছুই করতে পারে না। তাকে ফোন দিলে ফোন রিসিভ করে না, তার সাথে দেখা করতে চাইলে দেখা করে না। নাবিল ধীরে ধীরে পাগলের মতো হয়ে যেতে শুরু করে। সে বুঝতে পারে না তার সাথে মেঘলা এমন কেন করছে। হাসপাতালের কেবিনে বসে কিছু ফাইল দেখছে, রোগীগুলোর ক্রিটিক্যাল অবস্থা। এমন সময় টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ব্যক্তিটা মৃদু কণ্ঠে বলে ওঠে, হ্যালো নাবিল, তুই কোথায় আছিস? তোকে একটা ভিডিও পাঠাচ্ছি। তুই তো আমার কথা বিশ্বাস করিস না। তোকে বলেছিলাম যে মেঘলা তোর জন্য পারফেক্ট নয়, সে তোকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু তুই আমার কথা শুনলি না। আর তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, নিজেকে সামলে রাখিস। দেখার পরে যেন তুই নিজের কোনো ক্ষতি করিস না। তুই আজকে আবার শুরু করলি মেঘলার বিষয়ে এসব বলতে? আগে তো ভিডিওটা দেখ, তারপর না হয় আমাকে যা বলার বলিস। ভিডিওটা দেখার পর তুই যা বলবি আমাকে তাই শুনবো। নাবিল কোনো কথা বলে না। মামুন নামের ছেলেটা একটা ভিডিও পাঠায়। তারপর নিজের কাজ রেখে মোবাইল রেখে ভিডিও পাঠিয়েছে। সেটা দেখার জন্য ফোনের স্ক্রিনে চোখ যেতেই তো কলিজাতে মোটর দিয়ে ওঠে তার। নাবিলের জন্য পুরো দুনিয়া জিন্দেগি অন্ধকার কালো ধোঁয়াতে ছেয়ে যেতে শুরু করেছে। কালো মেঘে বজ্রপাতের যেন বিকট আওয়াজের শব্দ দূষণ করছে বুকের ভেতর। হালকা করে বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভব করছে নাবিল ভিডিওটা দেখতে থাকে। হ্যাঁ, ভিডিওতে মেঘলার একটা ছেলে অন্তরঙ্গ অবস্থায় একটা হোটেলে শরীরের খিদা মেটাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে নাবিলের নিজের হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে দেওয়ালে, সাথে ফোনটা ভেঙে যায়। সামনে থেকে গ্লাস
পানির গ্লাসটা হাতে নিয়ে চেপে ধরে, সাথে সাথে গ্লাসটা ভেঙে নিজের হাতে গেঁথে যায়। পাগলের মতো একটা চিৎকার দেয় নাবিল। নাবিলের চিৎকার তার বাবা মা সহ অনেক স্টাফ সেখানে চলে আসে মামুন। নাবিল কোনো কথা বলে না, হাত দিয়ে এখনো রক্ত পড়ছে। নাবিলের মা বলে ওঠে। নাবিল কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মা আবার বলে ওঠে, কিরে বাবা, কি হয়েছে তোর? হাত থেকে রক্ত পড়ছে, কাটলি কি করে? নাবিল কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মা আবার বলে ওঠে, কিরে, তোকে কিছু প্রশ্ন করছি, তুই হাত কাটলি কি করে? কি হয়েছে বল। আন্টি, আমি বলছি, ও আর কি বলবে? নিজের জীবনটাকে তো ধ্বংস করে দিয়েছে নিজের হাতে। আপনারা তো মেঘলাকে মাথায় করে রেখেছিলেন, কিন্তু মেঘলা তো আপনাদের কপালে জুতার বাড়ি মেরে চলে গেছে। এ দেখেন ভিডিওটা। এবার ভিডিওটা দেখায় সবাইকে। ভিডিও দেখে তো সবাই নিজের জায়গা থেকে খানিকটা পিছিয়ে যায়। মেঘলার মতো মেয়েহীনা এরকম কাজ করছে, বিশ্বাস করতে পারে না, ভেঙে পড়ে সবাই। নাবিল তো নিজেকে শেষ করে দিতে চাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে তার মা বুঝে শুনে নাবিলকে আটকে রাখে। তার মা বলে ওঠে, বাবা, তুই আমাকে কথা দে, তুই নিজের কোনো ক্ষতি করবি না। তুই আমার একমাত্র সন্তান। ওর মতো একটা রাস্তার মেয়ের জন্য তুই কেন নিজের জীবন ধ্বংস করবি? ওর থেকে 1000 গুণ ভালো মেয়ে তোর জন্য অপেক্ষা করছে। তোর জন্য ওর থেকেও সুন্দরী গুণী একটা মেয়ে আমি এনে দিব, কথা দিচ্ছি। তবুও তুই নিজের ক্ষতি করিস না বাবা। ওর মতো একটা রাস্তার মেয়ের জন্য তুই নিজের জীবনটা কেন ধ্বংস করবি? নাবিল কোনো কথা না বলে চলে যায় নাইট ক্লাবে। সেখানে গিয়ে একের পর এক মদ খেতে থাকে। তার পেছন তার সহপাঠীও যায়। সেখানে গিয়ে দেখতে পায় মেঘলা আগে থেকেই ডান্স করছে। নাবিল মেঘলার কাছে গিয়ে পরপর বেশ একটা থাপ্পড় মারে আর বলে ওঠে, মেঘলা, তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে? এতটা বিশ্বাসঘাতক তুমি? তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেললে। হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত দিয়া? আর আমি যা করেছি বেশ করেছি, ভালো করেছি। তোমার মতো একটা ছেলেকে আমি ভালোবাসবো ভাবলি কি করে? হ্যাঁ, আমি তো শুধু তোমাদের এই হাসপাতালটাকে নিজের দখলে নেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, আর খুব শীঘ্রই তোমাদের ওখান থেকে বের করব, মাইন্ড ইট। কথাটা বলে চলে যায় মেঘলা। নাবিল একের পর এক মদ খেতে থাকে। এক পর্যায়ে মামুন এসে বলে ওঠে, নাবিল, আমি তোর বন্ধু, আমি চাই না তোর ক্ষতি হোক। প্লিজ, তুই আর মদ খাস না, নিজেকে শেষ করে দিস না এভাবে। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে নাবিলকে সেদিন বাড়িতে নিয়ে যায়। এরপর ধীরে ধীরে নাবিল নিজেকে রুম বন্ধ করে ফেলে। এর মধ্যে মেঘলা পুলিশে নিয়ে পুরো হাসপাতাল দখল করে নেয়। এই খবরটা সহ্য করতে না পেরে নাবিলের বাবা মা মারা যায়। নাবিল পুরোপুরি একা হয়ে যায় আর ভেঙে পড়ে। নিজেকে অন্ধকার জগতে একেবারে নিয়ে যায়। মদ গাঁজা নিয়ে নিজেকে শেষ করে দিতে থাকে। কিন্তু তার সঙ্গ তার বন্ধুরা কখনো ছাড়েনি। মদ খেয়ে বাড়ির দিকে ফিরছে নাবিল, তার সাথে তার বন্ধুগুলো। এমন সময় তার সামনে একটা গাড়ি কিছু একটা ছুঁড়ে ফেলে দেয় রাস্তার মাঝে। এটা দেখে ধীরে ধীরে তারা মাতাল অবস্থায় সেদিকে যেতে থাকে। সেখানে গিয়ে তো চোখ কপালে উঠে যায়। সামনে তাকিয়ে দেখতে পায় একটা মেয়েকে উলঙ্গ অবস্থায় রাস্তায় ফেলে গেছে একটা গাড়ি। মেয়েটাকে এখনো ছটফট করছে, বেঁচে আছে, সারা শরীর থেকে রক্ত পড়ছে। মেয়েটার যৌনাঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে। সবাই মেয়েটার দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটাকে রেপ করা হয়েছে। তারা দেরি না করে দ্রুত হসপিটাল নিয়ে যায়। তো নাবিল একজন নিজে ডাক্তার, তার সে নিজেই চিকিৎসা করতে থাকে একটা বেসরকারি হাসপাতালে। অপারেশন শেষ করতে প্রায় অনেক সময় লেগে যায়। সকাল হয়েছে, বাইরে অপেক্ষা করছিল সবাই। ভেতর থেকে ডাক্তার বের হয়ে বলে ওঠে, নাবিল সাহেব, ওনার জ্ঞান ফিরেছে, চাইলেই আপনারাও দেখা করতে পারেন। তারপর নাবিল আর তার বন্ধুরা ভেতরে প্রবেশ করে। মেয়েটা মিটমিট করে চোখ খুলছে, মেয়েটা কেঁদে চলেছে। নাবিল মেয়েটার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তোমার সাথে সেদিন কি হয়েছে আমি জানি না, তবে তুমি আমাকে বলতে পারো। তোমাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য আমার সমস্ত কিছু উজাড় করে দেব। 15 বছরের ছোট্ট মেয়েটা নিজের মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে বলে ওঠে, ভাইয়া, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। আপনি ওদেরকে শাস্তি দেবেন। ওরা আমার এলাকার ছেলে, ওরা নেশা এবং পর্নোগ্রাফিতে আসক্ত। প্রতিদিনের মতো আমি কাজ করে বাড়ি ফিরছিলাম, আর তারা পাশের বাড়িতে পর্নোগ্রাফি দেখছিল। আমি জানতাম তারা খারাপ ছেলে, তারা সবসময় পর্নোগ্রাফি দেখতো। আমি তাদের বাড়িতেই কাজ করতাম, তাদের দৃষ্টিশক্তি আমার দিকে সবসময় থাকতো। কিন্তু সেদিন বড় আপার বড় স্যার না থাকায় তাদের ছেলেও তার বন্ধুরা মিলে আমাকে ধর্ষণ করে। যখন তারা আমাকে ধর্ষণ করছিল, তখন তারা পর্নোগ্রাফি দেখে আমাকে খুবলে খুবলে খেতে থাকে। সে সময় আমার চিৎকার কেউ শোনেনি।
মেয়েটা কথাটা বলতে বলতে কেঁদে ওঠে। হঠাৎ করে মেয়েটা হাইপার হয়ে যায়। মেয়েটার হার্টবিট দ্রুত চলতে শুরু করে। মেয়েটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার সহ নাবিল মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু মৃত্যুর নির্মম খেলা মেয়েটা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর নাবিল প্রতিজ্ঞা করে আর নিজেকে শেষ করবে না। এখন থেকে গরিবের হয়ে সে উঠবে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আর হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। সে পোর্নোগ্রাফি থেকে দেশের আজকে যুব সমাজের এই অবস্থা, সেই পোর্নোগ্রাফি ধ্বংস করে শহরে দেশে অন্যান্য চলছে তা আন্ডারওয়ার্ল্ড থেকে কন্ট্রোল করবে। নাবিল এরপর প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে তৈরি করতে থাকে। হ্যাকিং জগতে হ্যাকিং শেখে। সব কিছু করতে করতে 5 বছর লেগে যায়। ধীরে ধীরে সে একটা বিশাল গ্যাংয়ের গ্যাংস্টার হয়ে ওঠে। এরই মধ্যে পোর্নোগ্রাফির একটা ওয়েবসাইট হ্যাক করে পুরোপুরি নষ্ট করে দেয়। সেখানকার ছেলেপুলেগুলো নাবিলের অস্তিত্ব টের পেয়ে হ্যাকিং জগতে নাবিলকে ট্যাগ করে। নাবিলের গন্তব্যে চলে আসে। সেদিন নাবিল রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছিল। নাবিলের জীবনের প্রথম মিশন, সে নিজের হাতে মানুষ খুন করেছিল। রাস্তায় হঠাৎ করে 15 থেকে 20টা বাইক এসে থামে। সবার হাতে সব বিদেশি বিদেশি দামি দামি অস্ত্র। নাবিল বলে ওঠে, কে তোরা? কি চাই আমার কাছে? তোর জীবনটা আমাদের চাই। তোর সাহস হয় কি করে তুই আমাদের ওয়েবসাইট হ্যাক করে আমাদের অস্তিত্ব সরিয়ে দিস? আমাদের দান্দায় হাত দিয়েছিস, আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছিস। তোকে মেরে আবার সেই ব্যবসা নতুন করে চালু করব। নাবিল থাকতে সেটা আর কোনো দিন সম্ভব নয়। সেটা অসম্ভব কিছু নয়। এরপর ছেলেগুলোর সাথে তার সংঘর্ষ লেগে যায়। মারপিট আর খুনাখুনিতে রূপান্তরিত হয়। খবর পেয়ে তার দলের ছেলেগুলো চলে আসে। মামুন, প্রেম সবাই চলে আসে। তারপর ছেলেগুলো খুব নৃশংসভাবে জবাই করে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে সাজিয়ে রাখে, চলে যায়। সেটাই ছিল জীবনের প্রথম ব্রেকিং নিউজ। এরপর প্রতিশোধ নেওয়ার জন্য মেঘলাকে খুঁজতে থাকে, কিন্তু খবর পায় মেঘলা একটা দুর্ঘটনায় 1 বছর আগেই মারা গেছে। এরপর আমেরিকায় একটা দল গঠন করে, সেখানে নিজের ব্যবসা প্রতিষ্ঠিত করে। বাংলাদেশে চলে আসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর এখানে এসেই ভর্তি হয় ভার্সিটিতে। আর ভার্সিটিতে ভর্তি হইতেও একের পর ঘটনা ঘটতেই থাকে। দেখতে দেখতে 1টা 2টা 3টা দিন কেটে গেল। আজকে মোটামুটি বেশ ভালো সুস্থ হয়েছে নাবিল। এই কয়েকদিন নিঝুম ভার্সিটিতে অনেক অপকর্ম করেছে। আজকে সবাই মিলে সিগারেট আসর বসিয়েছে ভার্সিটির গেটের সামনে। প্রতিদিনের মতো গুটি গুটি পায়ে নাবিল ভার্সিটির ভেতর প্রবেশ করছে। এদিকে অবাক হয় নিঝুম ও তার দলবল। এমন সময় নিঝুম বলে ওঠে, এই ফাতেমা, দেখ তো, এটা সেই খ্যাত ছেলেটা না, যাকে কিছুদিন আগে উত্তম মধ্যম দিয়েছিলাম, যার মুখের মানচিত্র পুরো পাল্টে দিয়েছিলাম? সেই ছেলেটা ভার্সিটিতে আবার কোন সাহসে প্রবেশ করেছে? নিঝুম, তাই তো দেখছি। বেটা ভার্সিটিতে প্রবেশ করতেই ছেলেটার সাহস আছে বলতে হবে। ছেলেটাকে ডাক আর এখানে নিয়ে আয়। ওকে আজকে আর একটু মজা বোঝাই, তবে আজকে তার সাথে কোনো কিছুই করব না। কিরে, এই খ্যাত আজকে আবার ভুল করলি? সালাম না দিয়ে কোথায় যাচ্ছিস? গেটের সামনে যে আমরা দাঁড়িয়ে আছি, এটা কি তুই চোখে দেখতে পাসনি? নাবিল বোঝা যায় তাকে ডাকছে, কারণ এই পুরো ভার্সিটিতে শুধুমাত্র তাকেই খ্যাত বলে ডাকে। পিছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় তারা সিগারেট হাতে নিয়ে আড্ডা দিচ্ছে। তাদের কথায় কোনো জবাব নিয়ে সামনে এগিয়ে যায়। এদিকে অবাক হয়ে যায় তারা সকলে। নিঝুম রেগে যায়। ততক্ষণে চলে এসেছে মাঠের মাঝ বরাবর নাবিল। এদিকে নিঝুম বলে ওঠে, এই শ্রাবণ, সুমন, রাব্বু, বকুল, তোরা গিয়ে জানোয়ারটাকে এখানে ধরে আন। ওর সাহস কি করে হয় আমাদের কথার অবাধ্য হয়? তারা 4 জন পেছন পেছন যেতে থাকে। নাবিল সবে মাত্র সামনে পা বাড়িয়েছে, এমন সময় পেছন থেকে কেউ একজন টেনে ধরে। পেছন ঘুরে দেখতে পায় রাব্বু দাঁড়িয়ে আছে। কোনো কথা ছাড়াই রাব্বু নাবিলের রাগ বরাবর মারে এক ঘুষি খেয়ে নাবিল কিছুটা দূরে পিছিয়ে যায়। নাবিলের নাক থেকে রক্ত বের হয়ে যায়। রাব্বু বলে ওঠে, শালা খেত গাইয়া, আবাল কোথাকার, তোর সাহস হয় কি করে তুই আমাদের কথার অবাধ্য হস? তোর ভালোর জন্য বলছি, আমার কলারটা ছেড়ে দে যদি বাঁচতে চাস তো। নাবিলের মুখে এরকম হঠাৎ করে কণ্ঠ শুনে বেশ খানিকটা অবাক হয়ে যায় সবাই। রাব্বু বলে ওঠে, কিরে, হঠাৎ করে তোর মুখে নতুন কণ্ঠ সুর শুনতে পেলাম। তোকে তো আজকে পুরো ন্যাংটা করে পেটাবো ভার্সিটির মাঠে। কথাটা বলে শার্টের কলার ধরে টানতে টানতে মাঠের খানিকটা সামনে আনে, কিন্তু সামনে আর এগিয়ে যেতে পারে না তারা। 4 জন আটকে গেছে। অবাক হয়ে পেছনে তাকায় সবাই। দৃশ্য দেখে ভার্সিটির মাঠের দিকে তাকিয়ে আছে সবাই। চোখ যেন ভার্সিটির মাঠের দিকে। শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীরা সবাই দেখে আছে রাব্বু আর নাবিলকে সামনে নিয়ে। রাব্বু বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই আমাদের পাওয়ার দেখাচ্ছিস? দাঁড়া, তোকে মজা বুঝাচ্ছি। এই বলে রাব্বু যখনই নাবিলকে ঘুষি মারতে যাবে, তখনই নাবিল রাব্বুর হাত ভেঙে দেয়। এক এক করে তাদের 4 জনকে মেরে মাটিতে শুয়ে দেয়। হঠাৎ করে এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে সবাই সামনে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে নিঝুম তার দলবল দৌড়ে এগিয়ে আসতে থাকে মাঠের মাঝখানে।
সাথে আরো বেশ কিছু ছেলে পেলে চারিদিক দিয়ে ঘিরে ধরে নাবিলকে। নিঝুম নাবিলকে ধাক্কা দিতে দিতে বলে ওঠে, কিরে রাস্তার ফকির জারজ কোথাকার, তোর সাহস কি করে হয় তুই আমার বন্ধুদের গায়ে হাত দিস? কথা বলে যখনই নিঝুম নাবিলকে মারতে যাবে তখনই নাবিল নিঝুমকে উল্টো করে ঘুরিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় খেয়ে 5টা আঙুলের ছাপ বসে যায় গালে। হতবাক হয়ে গেছে সবাই। নিঝুম বলে ওঠে, ভেবেছিলাম তোকে আজকে কিছুই করব না, কিন্তু তোর ভাগ্য খারাপ, তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? তোকে তো এতদিন শুধু র্যাগিং করেছি, কিন্তু আজকে তোকে একেবারে জীবনের তরে শেষ করে দেব, যাতে তোর এই চেহারাটা আমাকে আর দেখতে না হয়। তোর মতো একটা অযোগ্য ছেলে আমার গায়ে হাত দিয়েছে, এই তোরা দাঁড়িয়ে না থেকে ওর জীবন থেকে আত্মাটা বের করে ফেল, যাতে ওর কোনো অস্তিত্ব না থাকে। কথাটা বলে ভার্সিটি নিঝুমের দলের ছেলেপুলেগুলোর সাথে মারপিট শুরু হয়ে যায়। নাবিল সবাইকে মেরে এক এক করে মাটিতে ফেলে দিচ্ছে। নিঝুম সহ সবাই অবাক হয়ে যায়, সেদিকে তাকিয়ে আছে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। প্রায় 10 থেকে 15 জন ছেলেকে মাটিতে ফেলে রেখেছে। হঠাৎ করে কেউ একজন নাবিলের মাথায় আঘাত করে, সাথে সাথে নাবিল হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এটা দেখে নিঝুম ও তার দলবল হাসাহাসি করতে থাকে, কিন্তু হঠাৎ করেই বন্দুকের গরম বুলেট শব্দে জায়গাটা কেঁপে ওঠে। ভার্সিটি গেটের দিকে তাকিয়ে দেখতে পায় পরপর 30 থেকে 40টা কালো রঙের হাউস গাড়ি প্রবেশ করছে ভার্সিটির মাঠে। গাড়িগুলো ভার্সিটির মাঠে ব্রেক হওয়ার আগেই গাড়িগুলোর ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে আবালিক পাখির মতো ছেলেপুলের বের হতে থাকে। এদিকে অবাক হয়ে যায় সকলে। আশেপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীগুলো ভয়ে লুকিয়ে পড়ে। কেউ বুঝতে পারছে না এই ভার্সিটির মাঠ হতে চলেছেটা কি, হচ্ছেটা কি। নিঝুম তো হা হয়ে সেদিকে তাকিয়ে আছে। ছেলেগুলো নাবিলের সামনে এসে দাঁড়ায়, নাবিলকে তুলে দাঁড় করায় আর বলে ওঠে, ভাই তোমার কিছু হয়নি তো? উঠে দাঁড়াও ভাই, এদের সাহস কি করে হয়? আজকে আমি একা এদেরকে মেরে এখানে পুঁতে ফেলবো জীবন্ত অবস্থায়। না দাঁড়া, আজকে আমি এদেরকে বোঝাবো যে এই নাবিল চৌধুরী কতটা ভয়ঙ্কর। কথাটা বলে প্রেমের হাত থেকে একটা হকি স্টিক নিয়ে এলো পাথরের পেটে থেকে ছেলেগুলো মাগো বলছে আর মাটিতে লুটিয়ে পড়ছে। ভর দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুম ও তার বান্ধবীগুলো। এক পর্যায়ে সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। সবাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় ভার্সিটিতে প্রায় 50টিরও বেশি অ্যাম্বুলেন্স প্রবেশ করে। এক এক করে অ্যাম্বুলেন্সের ছেলেগুলোকে তুলে নিয়ে চলে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ বুঝতে পারে না কে এই ছেলে। নাবিল বলে ওঠে চিৎকার করে, হ্যাঁ, আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। আমি বাংলাদেশে এসেছি অপরাধ দমন করতে। আজ থেকে নিঝুম কেন নিঝুমের মতো কোনো বাপের বেটাও কোনো ভার্সিটিতে র্যাগিং করতে পারবে না। আমার কথাই শেষ কথা। এখানে যদি ভার্সিটিতে নিঝুমের আর একটা পাওয়ার খাটে, এই ভার্সিটিতে পুরা উল্টা করে ঝুলিয়ে রেখে দিয়ে যাব। এখানে সবাই স্বাধীন, সবাই নিজেদের মতো করে চলতে পারবে। শিক্ষকদের দেওয়া হবে সম্মান। শিক্ষকদের কথাই হবে ফাইনাল কথা। এরপর যদি নিঝুম এই ভার্সিটিতে আর একটা কথা বলে তো তার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। প্রিন্সিপাল হঠাৎ করে এসে নাবিলের হাত জড়িয়ে ধরে বলে ওঠে, বাবা, তুমি যে হয়ে থাকো না কেন, তুমি এই ভার্সিটিটাতে থাকো। এই ভার্সিটিটা তোমার জন্য। এই ভার্সিটিতে তোমার খুব দরকার। নিঝুমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। শুধু নিঝুম কেন, নিঝুমের বাপেরও ক্ষমতা নেই এই ভার্সিটিতে আর একটা কথা বলার। তুই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হও আর যাই হও না কেন, এর প্রতিশোধ আমি নিব, কথাটা মনে রাখিস। কথাটা বলে ভার্সিটি থেকে বেরিয়ে যায় নিঝুম ও তার দলবল। সবাই নাবিলকে নিয়ে আনন্দ করতে থাকে। সেখানে নাবিলকে সবাই খ্যাত বলে গালি দিত। সবাই নাবিলের সাথে কথা বলতে আসে, বন্ধুত্ব করতে আসে। নাবিল ভার্সিটি তার এক মুহূর্তে দেরি না করে নিজের কাজে বেরিয়ে পড়ে। ল্যাপটপ স্ক্রিনে পর্নোগ্রাফির একটা সাইট হ্যাক করে নেয় নাবিল ও তার দলবল। তার ঠিক কিছুক্ষণ পর নাবিলের ফোনে একটা কল আসে। কলটা রিসিভ করতে পাশ থেকে বলে ওঠে, নাবিল, তুই কাজটা ভালো করলি না। মৃত্যুর জন্য তৈরি থাকিস। আমাদের সাথে পাঙ্গা নিয়ে তুই আন্ডারওয়ার্ল্ড টিকে থাকতে পারবি না। নিজের ভালো চাইলে তুই আমাদের ওয়েবসাইট ফিরিয়ে দে। আমরা জানি তুই হ্যাক করেছিস। তোর যা করার তুই করে নে, তোকেও আমি দেখে নিব। আমি থাকতে একটা পর্নোগ্রাফির ভিডিও ওপেন হবে না বাংলাদেশে। ঠিক আছে, দেখা যাবে খেলার ময়দানে। কথাটা বলে কলটা কেটে দেয়। এদিকে এখনো পুলিশ খুঁজে বেড়াচ্ছে হ্যাকারকে, কিন্তু তার অস্তিত্ব টের পায় না। এর মধ্যে পুলিশ, সাংবাদিক সহ সবাই জেনে গেছে শহরে নতুন এক বড় গ্যাংস্টার এসেছে, যার পাওয়ার অনেক বেশি, আকাশ পাতাল ধোয়া ছোঁয়ার বাইরে।
সন্ধ্যায় নাবিল একটু হাঁটতে বেরিয়েছে। হঠাৎ করে কোত্থেকে যেন কয়েকজন ছেলেপুলে তার মাথায় কালো টুপি পরিয়ে নিয়ে গাড়ির ভিতর তোলে। মিটপিট করে চোখ খুলছে নাবিল। নাবিলের চোখ খুলতে দেখতে পায় তার হাত পা বাঁধা। চেয়ারের সামনে তাকিয়ে দেখতে পায় সিগারেট হাতে নিয়ে চেয়ারে বসে আছে নিঝুম। নিঝুম মুচকে এসে বলে ওঠে, কিরে, তোকে কেমন সারপ্রাইজ দিলাম? তুই আন্ডারওয়ার্ল্ডের গডফাদার হতে পারিস, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের মধ্যে আমি হলাম মাফিয়া কুইন। তুই আমার চোখের সামনে আমার দলের ছেলেপেলেগুলোকে মেরে আমার শহরে রাজত্ব করবি, ভাবলি কি করে? নিঝুমের কথা শুনে নাবিল হাসতে থাকে। হাসতে হাসতে বলে ওঠে, কিন্তু আফসোস, তোকে আমার হাতেই মরতে হবে, কেননা আমি লড়ছি মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য, আর তুই লড়াই করছিস মানুষকে অত্যাচার করার জন্য। সো তোর আর আমার মধ্যে পার্থক্য আকাশ পাতাল। আমার লড়াই আর তোর লড়াই কখনো এক হতে পারে না। আমি লড়ছি জনগণের জন্য, আর তুই লড়ছিস তোর স্বার্থের জন্য। মরতে তোকে হবে। কে কাকে মারে তা তো আমি আমার নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। সিংহকে জঙ্গলে বেঁধে রেখেছি, আর সিং অহংকার ছেড়ে বলে সে আমাকে মারবে। তোর কাছে এখনো সময় আছে। সময় থাকতে বলছি আমাকে মেরে ফেল, কেননা তোর ভয়াবহ মৃত্যুটা আমি দিতে চাই না। তাই আমার হাতে মরার আগে আমাকে মেরে ফেল। আমি বুঝি না তোর এত সাহস হয় কোথা থেকে, যে তুই বন্দি থাকা সত্ত্বেও তোর গলায় এত উঁচু হয় কি করে? এই রফিকুল ইসলাম, একে গাছ কাটার মেশিন দিয়ে টুকরো টুকরো করে ফেল। কথাটা বলে তারা নাবিলের হাত পা কাটার জন্য সামনে যাবে, তখনই স্পাইপারের গরম বুলেট শব্দে জায়গাটা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে গুলির শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। মাত্র 10 সেকেন্ডে জায়গাটার সামনে তাকিয়ে দেখতে পাই সব কয়টা ছেলে রক্তে রঞ্জিত হয়ে মাটিতে পড়ে আছে। এটা দেখে আতঙ্কে চমকে ওঠে নিঝুম। পেছনে তাকিয়ে দেখতে পাই প্রায় 30 থেকে 40 জন স্পাইপার ছেলেপুলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন এসে নাবিলের হাত পা খুলে দেয়। সাথে সাথে নাবিল সিংহের মতো গর্জন ছেড়ে নিজের গলা চেপে ধরে দেওয়ালের সাথে বলে ওঠে, তোকে বলেছিলাম সময় থাকতে মেরে ফেলতে, কিন্তু তুই আফসোস, মরতে তোকে এখন হবে। কথা বলা শেষ, সবাইকে হাতের ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই রুম থেকে বেরিয়ে যায়। বাইরে থেকে গেট বন্ধ করে দেয়। নাবিল নিঝুমের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আলতো করে কামড় দিতেই নিঝুম চিৎকার করে ওঠে। নিঝুম বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কি জন্য? শুধু তো তোর ঠোঁটে কামড় দিয়েছি, পুরো শরীরের কামড় দেব, বিষধর কামড়। এই বলে নাবিল নিজুরকে ধাক্কা দিয়ে সাদা ফুলের ওপর ফেলে দেয় আর নিজের প্যান্টের বেল্ট খুলে এতো পাত্রে পেটাতে থাকে। বেল্টের আঘাতে আকাশের বজ্রপাতের মতো শব্দ হতে থাকে। নিজেও শুধু চিৎকার করছে আর নিজে দিত শক্ত মাখা শরীরটা নিয়ে নিঝুমের কাপড়গুলো হিংস্র খাদকের মতো ছিঁড়ে ফেলে দেয়। ঝাঁপিয়ে পড়ে নিঝুমের উপর ধর্ষণ করতে থাকে। নিঝুম চিৎকার করে ওঠে। নিঝুমের রক্ত মাখা শরীরটা সেখানে ফেলে বের হয়ে যায় নাবিল আর বলে ওঠে, তোরা রিমিকে আর তার সঙ্গীদেরকে নিঝুমকে আমার বাড়িতে আটকে রাখতে বলবি। তারপর বেরিয়ে যায় সবাই। কিছুক্ষণ পর নিঝুমকে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে, বেঁধে রাখা হয় চেয়ারে। দেখতে দেখতে একদিন কেটে যায়। এর মধ্যে অনেক জায়গায় মারপিট হয়েছে। নাবিল ও তার দলবল সাথে বলতে ভুলে গেছি, এরই মধ্যে শহরে আরো 15টা মেয়ে নিজের গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এবং এই খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সমস্ত জায়গায় পুলিশের এবং এই ঘটনা ধরে রাখতে না পেরে সাংবাদিকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তার বাবা মা সহ মানুষের কাছে। সাংবাদিক বলে ওঠে, আজ থেকে গত কিছুদিনের মধ্যে 15 জন মেয়ে নিজের গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। এর গোপন তথ্য জানা গিয়েছে হ্যাকার জগতে হ্যাকার মাস্টার অজানা কোনো এক হ্যাকিং করেছিল কিছু গোপন ভিডিও। মেয়েগুলোর গোপন ভিডিও হ্যাকিং করে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। এগুলো ছিল কোনো এক ছেলের ফোনের, আর সেই ফোন এবং ল্যাপটপগুলো হ্যাক করে মেয়েগুলোকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এর মধ্যেই শোনা যাচ্ছে শহরে নাকি আন্ডারওয়ার্ল্ডের গডফাদার এসেছে, যে ছদ্মবেশে ছিল, তাও আবার ভার্সিটিতে। তবে কে এই গডফাদার ভার্সিটির কেউই বলছে না। সাংবাদিকের বলা কথাগুলো টেলিভিশনের পর্দায় দেখছিল মনসুর আলী। মনসুর আলী মুচকি এসে বলে ওঠে, তোকে তো আমি শেষ করে দেব তোর ভার্সিটিতে। তুই তো এবার আমার হাতে শেষ হবি নাবিল। গভীর রাত 10টা বাজে। রুমের ভেতর প্রবেশ করে নাবিল নিঝুম, এখনো চেয়ারের সাথে বাধা। নাবিল বলে ওঠে, এই 3 দিন তোকে যে শারীরিক অত্যাচার করেছি সেটা তুই তিলে তিলে বুঝতে পারবি। তোর ভিতরে এখন আমার অস্তিত্বের একটা অস্তিত্ব থাকবে। তুই আমাকে জারজ বলে গালি দিয়েছিলিস, এই জন্যই তোকে ধর্ষণ করে আমার সন্তানকে তোর গর্ভে রেখে দিলাম। সারা জীবন
তুই এই অপবাদ বয়ে বেড়াবি যাতে লজ্জায় তুই কাউকে মুখ না দেখাতে পারিস। প্লিজ নাবিল, আমাকে ছেড়ে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার সাথে অন্যায় করেছি, শহরের মানুষের সাথে অন্যায় করেছি, সহপাঠীদের সাথে অসভ্যতা, আমি শিক্ষকদের সাথে করেছি অপমান। সত্যি কথা বলতে বাবা মা কখনো আমাকে ভালোই বাসেনি। তারা সবসময় টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ব্যস্ত ছিল। আমিও বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে কখন যে এমন হয়ে গেছি বুঝতেই পারিনি। তবে আমার কোনো আফসোস নেই, যদি তুই আমাকে মেরেও ফেলিস তাতেও আমার কিচ্ছুই যায় আসবে না। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি। যদি এখান থেকে বেঁচে ফিরতে পারি তবে মানুষের ভালো করব, তো ক্ষতি করব না। তোকে ছেড়ে দিব, মারবো না, তবে আরেকটু তোকে শিক্ষা দিব। কথাটা বলে নাবিল নিজমকে আবারও খাটে ফেলে দিয়ে শারীরিক অত্যাচার করতে থাকে। আজকে নাবিল বেশ অবাক হয়েছে, কারণ নিজম নিজে থেকেই তার সঙ্গ দিচ্ছে। যেখানে প্রতিদিন তাকে জোর করে ধর্ষণ করত, সেখানে সে আজ নিজে থেকেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। খাটে ঘুমিয়েছে দুজন। সকাল হয়, নাবিল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজমকে ফ্রেশ হওয়ার জন্য সুযোগ দেয়। এদিকে নিজমের পরিবার এই 3 দিন নিজমকে অনেক খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। শেষে ব্যর্থ হয়ে খোঁজের মাধ্যমে জানতে পারে শহরের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ওনার মেয়েকে তুলে নিয়ে গেছে। বিজনেসের ক্ষেত্রে আলী সাহেব আন্ডারওয়ার্ল্ডের গডফাদার নাবিল চৌধুরীকে চেনে, তাই নিশ্চিত হয়ে নিজের মেয়েকে আর খুঁজতে যায়নি। নিজমকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবিল সহ 10টা গাড়ি। ভার্সিটির মাঠে একসাথে 10টা গাড়ি প্রবেশ করে। গাড়ির জানলা খুলে দিতেই নাবিল আর নিজম বের হয়ে আসে। সবাই অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। নিজমকে দেখে সবাই অবাক হয়। নিজমের দিকে তাকিয়ে আছে, কারণ নিজম আগে থেকে অনেক শুকিয়ে গেছে, মুখে কালো দাগ বসে গেছে। নাবিল বলে ওঠে, আজ থেকে নিঝুম এই ভার্সিটিতেই থাকবে, তোমাদের মতো সাধারণ মানুষ হয়ে জীবনযাপন করবে এবং তোমাদের কাছে ক্ষমা চাইবে। এমন সময় নিজম প্রিন্সিপালের পা জড়িয়ে ধরে বলে ওঠে, স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাদের সাথে অনেক অসভ্যতামি করেছি। আমি কথা দিয়েছি আমি বেঁচে থাকতে আমি আর কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে একটা ভালো হওয়ার সুযোগ দিন। প্রিন্সিপাল সহ সবাই ভার্সিটির মাঠে খুশিতে আত্মহারা হয়ে নিজমকে আবার বুকে টেনে নেয়, নিজমকে ভালো হওয়ার সুযোগ দেয়। হঠাৎ করে ভার্সিটির মাঠে 15 থেকে 20টা গাড়ি প্রবেশ করে। গাড়িগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে যায় নাবিল, কারণ গাড়িগুলো একদম অন্যরকম দেখতে। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে একটা দানব আকৃতির ছেলেপিলে। নাবিল বুঝে গেছে এখানে ঝামেলা হতে পারে, তাই সবাইকে সরে যেতে বলে। ভার্সিটির মাঠ ফাঁকা করে ফেলে। গাড়িগুলোর ভেতর থেকে বের হয়ে আসে মনসুর সহ আর বেশ কিছু ছেলেপুলে। মনসুর বলে ওঠে, তোকে অনেক খুঁজেছি, আজকে তোকে পেয়েছি, তাই একদম জান শেষ করে দেব তোর আজকে আমি। যখন তোর মৃত্যুর যন্ত্রণা এত তাড়াতাড়ি সহ্য করার নিয়ত করে নিয়েছিস, তাহলে মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ তোকে তো বোঝাতে হবে। মনসুর ইশারা দেওয়ার সাথে সাথে নাবিল ও মনসুরের দলের সাথে মারপিট শুরু হয়ে যায়। নাবিল ও তার দলবল মনসুরের ছেলেপুলেগুলোকে মেরে মাটিতে ফেলে দিচ্ছে। রক্তে রক্তাক্ত হতে থাকে ভার্সিটির মাঠ। রক্ত দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা সব অস্ত্র দিয়ে মারামারি করছে। এই নিজম এটা দেখে মনে মনে বলে ওঠে, এবার ভালো কাজ করার সুযোগ এসে গেছে স্যার, আমি গেলাম নাবিলের পাশে থাকতে। কথাটা বলার সাথে সাথে নিজমও মারপিট করতে থাকে তাদের সাথে। এক পর্যায়ে সবাইকে মেরে মাটিতে ফেলে রেখেছে। কারো গলায় তো কারো মাথা নেই, কারো হাত নেই তো কারো চোখ নেই। সবাই রক্তাক্ত শরীর নিয়ে ভার্সিটিতে পড়ে আছে। মনসুর এটা দেখে যখনই পালাতে যাবে, তখনই তার পেছন থেকে নাবিল গিয়ে তাকে ধরে ফেলে। তার গলায় ছুরিটা চেপে ধরে বলে ওঠে, আমি হিংস্র, আমি ভয়ঙ্কর, আমি ভয়াবহ, আমি আতঙ্ক। আমার মনে নেই কোনো দয়া মায়া, আমার মনে নেই কোনো ভালোবাসা, শুধু আছে রক্তের নেশার আর ঘৃণা। সেটা বলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। এরকম রূপ দেখে সবাই ভয় পেয়ে যায়। কেউ কোনো কিছু বলে ওঠার আগেই আকাশে প্রায় 5-5টা হেলিকপ্টার ল্যান্ড করে ভার্সিটির মাঠে। ধীরে ধীরে সবাই এগিয়ে আসতে থাকে। প্রায় 300 সেনাবাহিনী, 400 র্যাব এবং 100 পুলিশ চারিদিক দিয়ে ঘিরে ধরে নাবিলকে। সবার হাতেই বন্দুক। নাবিল বুঝে গেছে যে এখন তার আত্মসমর্পণ করার সময় হয়ে গেছে। হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে ওসি সহ ইমন ও তার পুরো দলবল। ওসি বলে ওঠে, সরি মিস্টার নাবিল চৌধুরী, ওরফে আন্ডারওয়ার্ল্ড গডফাদার এবং হ্যাকার জগতের হ্যাকার মাস্টার। খবর পেয়ে সেখানে সাধারণ মানুষ ও সাংবাদিকরা এসেছে। নাবিলকে গ্রেপ্তার করা হয়। নাবিলের সামনে রাখা হয় বেশ কিছু মাইক্রোফোন। নাবিল বলে ওঠে, হ্যাঁ, আমি সেই হ্যাকার যে কিনা ব্ল্যাকমেইল করে মেয়েগুলোকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলাম। কারণ মেয়েরা শুধু ছেলেদের জীবন নিয়ে খেলতে পারে। তারা কলঙ্ক ছিল, এই কলঙ্ক শরীর নিয়ে তারা একটা ছেলেকে
বিয়ে করত। ছেলেটাকে তারা কি দিত? নিজের অপবিত্র শরীরটা। তাই তাদের বাধ্য করেছি আত্মহত্যা করতে। আপনি তো আইনের সাহায্য নিতে পারতেন, কিন্তু এমনটা কেন করলেন? কারণ আমি মেয়েদের ঘৃণা করি। তারা শুধু জীবন নিয়ে খেলতে পারে। আরে আমিও তো ভালোবেসেছিলাম মেঘলাকে, কিন্তু সে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তার শরীরটা এলিয়ে দিল অন্য পরপুরুষের বিছানায়। তাই সবাইকে পরকীয়ার ভয়াবহ শাস্তি দিয়েছি, মৃত্যুদণ্ড। আমার কোনো আফসোস নেই, নেই কোনো দুঃখ। আমি আমার জায়গায় সফল। আর হ্যাঁ, আমাকে ধরা যেত না যদি আমি না ধরা দিলে। আমি পুরো সিস্টেম ওপেন করে রেখেছিলাম যাতে আমাকে লোকেশন ট্যাগ করে ধরতে পারে। আমি এই কারণে ধরা দিয়েছি যাতে সমাজের মানুষ আমাকে চিনে রাখে যে আমি কতটা ভয়াবহ। সেটা আমি জানতাম। আপনি দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন, তবে আপনি অপরাধ করেছেন সেই 15টা মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করে, তাই আপনাকে গ্রেফতার করা হচ্ছে। নাবিলকে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয় থানার উদ্দেশ্যে। সাংবাদিক বলে ওঠে, এতদিন যে মেয়েগুলো আত্মহত্যা করেছিল সেই মেয়েগুলো ছিল একটা কলঙ্কিত নারী। তারা পরকীয়ায় জড়িত ছিল। সবটা জানতে পেরে তাদের ভিডিও হ্যাক করে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করে হ্যাকার মাস্টার। কেননা হ্যাকার মাস্টার মেয়েদেরকে ঘৃণা করে, যারা পরকীয়া করেছিল বা করে তাদেরকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করে মেরে ফেলল এই হ্যাকার মাস্টার। কেননা তার সাথে ছলনা করেছিল একটা মেয়ে, তারই প্রতিশোধে, এবং তার নেশায় হয়ে ওঠে পাগল। তবে উনি মানুষ হিসেবে খুব ভালো। উনি নিজে থেকে ধরা না দিলে বাংলাদেশ সাইবার পুলিশ কখনোই ধরতে পারতেন না। উনি শুধুমাত্র ধরা দিয়েছেন যাতে এরকম পরকীয়া দুঃসাহস দ্বিতীয়বার যেন কোনো বাংলার জমিনে কেউ দেখার সাহস না পায়, সেজন্য। ধীরে ধীরে ভার্সিটির মাঠ ফাঁকা হতে থাকে। এর মধ্যে কেটে যায় অনেকগুলো বছর। আজকে জেনেকারের ভেতর থেকে বের হচ্ছে নাবিল। নাবিল বের হতেই প্রেম, মামুন ও তার ছেলেগুলো তাকে ফুলের মালা পরে। পেছন থেকে বের হয়ে আসে নিঝুম। নিঝুমকে চেনাই যায় না, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। নিঝুমের হাতে একটা ফুটফুটে রাজকন্যা দেখে অবাক হয়ে যায় নাবিল। নাবিল কোনো কিছু বলে ওঠার আগেই নিঝুম রাজকন্যাটা নাবিলের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, নাবিল, এটা তোমার সেই সন্তান। যেদিন তুমি পুলিশ ধরে নিয়ে আসে সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করি আমার গর্ভে বেড়ে ওঠা সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, আর তোমার রেখে যাওয়া দলটাকে সঠিকভাবে পরিচালনা করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার সাহসিকতা এবং সততাকে আমি ভালোবেসে ফেলেছি নাবিল। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই। আর তোমার মিথ্যা অপবাদের এই রেখে যাওয়া সন্তানটাকে আমি খুব যত্নে মানুষ করেছি। এটা আমাদের দুজনের সন্তান নাবিল। নাবিল নিজের মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়ে। জড়িয়ে দেখতে পায় নাবিলের মতো অনেক আদর করে। নাবিল নিঝুমকে জড়িয়ে ধরে, তারপর বাড়ির দিকে রওনা দেয়। হ্যাঁ, নিঝুম ধীরে ধীরে নাবিলের রেখে যাওয়া গ্যাংটাকে সঠিকভাবে পরিচালনা করতে থাকে। সেদিন পুলিশ নাবিলকে নিয়ে যাওয়ার পর কোর্ট থেকে তাকে 2 বছরের জেলের অর্ডার দিয়েছিল। এই 2 বছর নাবিল জেলের ভিতর ছিল, আর আজ জেলের ভেতর থেকে বের হয়েছে। এতদিন নিঝুম নাবিলকে খুব কষ্টে মানুষ করেছে। নাবিল ফিরে আসায় শহরে থাকা সমস্ত গরিব দুঃখীদের খাবারের আয়োজন করেছে নিঝুম। সেখানে এসেছে গরিব দুঃখী সহ আরো অনেক বড় মাপের ব্যক্তিগণ। এসেছে নিঝুমের বাবা ও মা। খাবারের পরিবেশন শুরু হয়। সমস্ত গরিব দুঃখীকে একসাথে পেট ভরে খাওয়ায়। সবাই তাদের জন্য অনেক দোয়া করে। দেখতে দেখতে পরিবারের সাথে সময় কাটায়। নিঝুমের মা বলে ওঠে, বাবা, যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে নতুন করে জীবনটা শুরু কর। দোয়া করবেন আপনারা আমাদের জন্য। নাবিল, আমি তোমাকে খাইয়ে দেই। তারপর নিঝুম নাবিলকে যখনই খাইতে দিতে যাবে তখনই তার ছোট্ট মেয়েটি বলে ওঠে, না না, বাবাকে খাইয়ে দিলে আমাকে খাইয়ে দিতে হবে, না হলে আমি মানবো না, তোমাদের সাথে কথাও বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তোদের বাপ মেয়ের জ্বালায় বুঝি আর আমার শান্তিতে থাকা হবে না। কেবল তো শুরু হতে চলেছে, তাই না? এটা শুনে সবাই হেসে ওঠে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাবিল আর নিঝুম বিয়ের রেজিস্ট্রি করা হয়। নাবিলকে আজকে তার নানু নানির সাথে রেখেছে। রুমের ভেতর বসে আছে বধূ এসে নিঝুম। নাবিল প্রবেশ করতেই নিঝুম সালাম দেয় নাবিলকে। নাবিল জড়িয়ে ধরে, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমার জন্য আমি একটা সুন্দর পরিবার পেয়েছি। আরে পাগল, তুমি কান্না করছো কেন? আমি তোমাকে মাফ করে দিয়েছি।
আমি খুশি হয়েছি যে সবাই তোমাকে কত ভালোবাসে, তোমার জন্য কত মানুষ খেতে পারে। তুমি আমার গ্যাংটাকে সম্মানের এক উচ্চ জায়গায় নিয়ে গেছো। তোমার জায়গা শুধু আমার হৃদয়ে নয়, আমার কলিজায়। তাই তাহলে আমাকে একটা চুমু দাও। শুধু চুমু? আজকে রাতে তো অনেক কিছু দেব। কথাটা বলেই খাটে ফেলে দেয়। ধীরে ধীরে ভালোবাসার দুজনের রঙিন দুনিয়ায় ঘটতে থাকে। নিজুমের শরীর থেকে সমস্ত কিছু সরিয়ে থাকে। নিজুমের ঠোঁট, চোখ, কপালে, গলায়, পেটে আলতো করে কিস করতে থাকে। নিজুম নাবিলের প্রত্যেকটা ছোঁয়া সম্পর্কে ভালোবেসে আগলে নিতে থাকে। ধরে আছে নিজুম নাবিলের মাথার চুল। নাবিল পাগলের মতো কিস করতে থাকে। 3 বছরের না পাওয়া ভালোবাসা যেন এক রাতেই উসুল করবে নাবিল নিজুমের কাছ থেকে। নাবিল পাগলের মতো কিস করতে থাকে নিজুমকে। নিজুম সেও নাবিলের সঙ্গ দেয়। ধীরে ধীরে নতুন এক দুনিয়ায়, নতুন এক পৃথিবী রঙিন করতে ব্যস্ত হয়ে পড়ে। 3 বছরে না পাওয়া ভালোবাসা এক এক রাতে আদায় করতে থাকে একে অপরের। তাই আজকে ডিস্টার্ব না করে তাদেরকে এখানে রেখে আমরা ঘুমাতে গেলাম। সবাই মিলে বিদায় নিচ্ছে এই গল্প থেকে, যেন তারা তাদের মিশনে সাকসেস হতে পারে। এই দোয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন কোনো গল্প দেওয়া হবে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।